আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আর গত ক্লাসে আমি বলার সময় ছোট্ট একটা জিনিস ভুল বলে ফেলছিলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে গেলুসাকের সূত্র বলছিলাম, গেলুসাকের সূত্র কিন্তু চাপীয় সূত্র থেকে, এই যে চার্লসের সূত্র থেকে আসে না, চাপীয় সূত্র থেকে আসে। তো আমি চার্লসের সূত্রে ভুলে ওটাকে গেলুসাক বলে ফেলছিলাম, ওটা গেলুসাক হবে না। আজকে আমি এটা ক্লিয়ার করে দিব। তো তোমরা গত ক্লাসে নোট করার সময় চার্লসের সূত্রে যেখানে গেলুসাক লিখছিলাম সেটা একটু কষ্ট করে কেটে দিবা। চার্লসের সূত্র পড়ানোর সময় যে আমরা গেলুসাক বলছিলাম সেটা আমরা একটু কষ্ট করে কেটে দিব। আর আমরা আজকে বলে দিব অ্যাকচুয়ালি গেলুসাকের সূত্র কোনটা। তো যারা জয়েন করছো তারা আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। একটু কুইকলি আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করি। কনফার্ম করলে আমরা এক্ষুনি শুরু করে দিচ্ছি। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা প্রথমে একটু বলে দিই ভাইয়া, আমরা আজকে হচ্ছে লেকচার 3। আমরা লেকচার 3তে গত ক্লাসে চার্লসের সূত্র পড়ছিলাম, সেটা আমরা আজকে শেষ করাবো। তো আমি ছোট্ট করে চার্লসের সূত্রটা একটু ছোট্ট করে রিভিউ দিয়ে দিই, তাহলে দেখো, তাহলে তোমাদের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা পড়তেছি কি, দেখো আমরা পড়তেছি হচ্ছে চার্লসের সূত্র। হ্যাঁ, আমরা পড়তেছি হচ্ছে চার্লসের সূত্র। আর এই চার্লসের সূত্রটা হচ্ছে বিজ্ঞানী চার্লস 1787 খ্রিস্টাব্দে দিয়েছিল। এই সালগুলো একটু মুখস্থ রাখতে হবে, এগুলো আমাদের ভার্সিটি এবং মেডিকেল পরীক্ষা অনেক সময় আসে। তো আমরা সিম্পল একটু তোমাকে একটু অন্যভাবে বলি জিনিসটা, সেটা হচ্ছে কি, মনে করো আমি কোনো একটা পাত্র রাখলাম, এই পাত্রের মধ্যে তাপমাত্রা রাখছি, এই পাত্রের মধ্যে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি কোনো একটা পাত্র রাখলাম, এই পাত্রের ভিতরে আমরা কি রাখলাম, এই পাত্রের ভিতরে আছে আমাদের কিছু আমাদের গ্যাস আছে। এখন আমার সিম্পল কথা হচ্ছে, আমি চাইলে পাত্রের মধ্যে যে কোনো পরিমাণ গ্যাস রাখতে পারি। এখন তুমি যতটুকু ইচ্ছে ততটুকু রাখতে পারো, শর্ত হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে কোনো একটা পাত্রের মধ্যে গ্যাস রাখতে হবে। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পাত্রের মধ্যে গ্যাস কতটুকু ছিল, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পাত্রের মধ্যে যে পরিমাণ গ্যাস ছিল, সেই গ্যাসের যে আয়তন, যদি আমরা বলি আয়তন বলি, সেই আয়তনটা হচ্ছে ভি নট। সেই আয়তনটা কত, ভি নট। এই ভি নট মানে হচ্ছে, তাহলে আমরা সুন্দর করে লিখে দিই, ভি নটের মিনিং কি, ভি নট মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন তাকে আমরা বলি হচ্ছে ভি নট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই পাত্রের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আয়তন ভি নট হয়, তাকে আমরা যে কাজটা করব, এই ভি নটটাকে 273 দ্বারা ভাগ করব। ভি নটটাকে 273 দ্বারা ভাগ করব, মতান্তরে এটাকে বলা হয় ভি নট বাই 273.15, মতান্তরে ভি নট বাই 273.16, মানে এক একজনে জিনিসটাকে এক একভাবে ডিফাইন করে। 273.16, মানে আমরা রাউন্ড ফিগারে বলি হচ্ছে 273, অ্যাকচুয়ালি এটা 273 নয়, 273.15 এরকম আমরা বলতে পারি, হোয়াট এভার, নো প্রবলেম। পরীক্ষায় তোমরা এখন বলতে পারো ভাইয়া এমসিকিউতে আসলে আমরা কোনটা দাগাবো, এমসিকিউতে সবগুলো কখনো থাকে না, যদি থাকে অবশ্যই 273.15 অথবা 100, এটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য এটাকে 273 ধরে করে ফেলি, আমরা সুবিধার জন্য কি করি, 273 ধরে করি। এবার আসো, ভাগ করলে যেটা পাইলাম, ভাগ করলে আমি কি পাইলাম, এই যে এটা বলো, এগুলো হচ্ছে কি, আমাদের প্রাথমিক আয়তন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তার 273/1 অংশ। এখন হচ্ছে এই যে এটা একটা আয়তন না, আয়তনকে এত ভাগ করলে নতুন একটা আয়তন পাওয়া যায়। এখন তুমি যদি এই পাত্রে যে গ্যাস আছে, এই পাত্রের গ্যাসে, এখন আমরা তো জানি চার্লসের সূত্রে কি থাকে, আমাদের চার্লসের সূত্রে চাপটা কনস্ট্যান্ট থাকে, প্রেশার কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতেছি চার্লসের সূত্র হচ্ছে আমাদের প্রেশার কনস্ট্যান্ট। তাহলে প্রেশার কনস্ট্যান্ট দেখে এখন যদি তুমি তাপমাত্রা যে কোনো জায়গায় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে
আয়তন আয়তন V0/273 এতটুকু বাড়ে। আবার তাপমাত্রা যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস কমাই দাও, কমালে আয়তন V0/273 এত কমে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তাহলে আমরা সিম্পল বলতে পারবো, দেখো কার সূত্র? চার্লসের সূত্র। তাহলে আমরা বলবো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাস হইতে হবে, আমাদের অবশ্যই ভরটা নির্দিষ্ট হইতে হবে। তাহলে আমরা বলবো নির্দিষ্ট ভর। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ালে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন ছিল তার 273/1 করে বাড়ে অথবা কমে। তুমি তাপমাত্রা বাড়ালে বাড়বে আর তাপমাত্রা কমাইলে কমবে। একটু আমাকে 1 সেকেন্ড একটু টাইম দাও। চলে আসছো? একটু আস্তে আস্তে কি লাগবে? আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতেছিলাম তো সেটা হচ্ছে কি, যে আমি এখন আমাদের চার্লসের সূত্রটা যদি বলতে বলে তাহলে আমরা সিম্পলি বলতে পারবো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস আমরা বৃদ্ধি বা হ্রাস করলে এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের 273/1 বাড়ে অথবা কমে। এটাই হচ্ছে আমার চার্লসের সূত্র। তাহলে আমি সিম্পল যদি বলি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আয়তন কত ছিল? V0। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার আয়তন কত? অবশ্যই ভাইয়া V0 প্লাস কতটুকু বাড়ছে? এই পরিমাণ বেড়ে গেছে, যেহেতু আমি তাপমাত্রা এতটুকু বাড়াইছি। আমি যদি বলি 2 ডিগ্রি সেলসিয়াস তাহলে তাপমাত্রা V0 প্লাস আমাদের 2V0/273 হবে। গত ক্লাসে বলছিলাম যে আমাদের এখানে যা ছিল 1 ডিগ্রি থেকে আরও 1 ডিগ্রি বাড়াইছি, তখন এখানে যা ছিল তার সাথে এটা আবার যোগ হবে। এভাবে যদি আমি তাপমাত্রা θ ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে আমার আয়তনটা পাবো V0 প্লাস V0 θ/273। তাহলে আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করি, এই যে টার্ম আমি যেটা পাইলাম এটা কি? এটা হচ্ছে যে গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V0, আই রিপিট অ্যাগেইন, তুমি এমন একটা গ্যাসের কথা বলতেছো যেই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V0, সেই গ্যাসের θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হচ্ছে V0 প্লাস V0 θ/273। তাহলে আমি বলবো θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের যে আয়তন তাকে মনে করো আমি bθ দ্বারা প্রকাশ করলাম, সেটা হচ্ছে V0 প্লাস V0 θ/273। অবভিয়াসলি তোমাকে মাথায় রাখতে হবে এখানে V0 মানে হচ্ছে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন। তাহলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন হচ্ছে এটা। তাহলে আমি সিম্পলি বলতে পারতেছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনের জন্য এই ফর্মুলাটাই আমরা ব্যবহার করব। θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো একটা গ্যাসের আয়তনের জন্য এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারবো। এখন আমি যদি বলি এখানে দুইটা কথা আসতে পারে, একটা হচ্ছে ওকে একটু ওয়েট, সরি হ্যাঁ, এখানে আমি একটু তোমাকে বিষয়টা সুন্দর করে বলে দিই। হ্যাঁ, সুন্দর করে বলে দিই। এই জিনিসটা আমি আবার লিখতেছি, এই জিনিসটা আমি একটু এখানে লিখি, চার্লসের সূত্রের এই জিনিসটা, এগুলো একটু একবার ভালোভাবে মাথায় ঢুকে ফেলতে হবে, কারণ প্রত্যেকটা জায়গায় এটা কাজে লাগবে। তাহলে দেখো আমি যে বলতেছি bθ = V0 প্লাস V0 θ/273। আবার বলি মতান্তরে এটাকে bθ = V0 প্লাস V0 θ/273.16 লিখা যাবে। এখানে আমি মনে করো পয়েন্টটা বাদ দিলাম, আমরা শুধুমাত্র এটা নিয়ে কাজ করতেছি। এখানে কোন টার্মটা কি খুব ভালো করে বুঝতে হবে। এই V0 ছিল হচ্ছে, V0 মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন হচ্ছে এত। আর V0 θ/273 মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যার আয়তন V0, θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে
তার আয়তন এতটুকু বাড়ে, এত কমালে আয়তন এতটুকু কমে। তাহলে আমরা লিখব থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন। তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, আর এটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন আমি চেঞ্জ করলাম আয়তন কতটুকু চেঞ্জ হলো। আমরা জানি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বাড়াইয়া দিই আয়তন এতটুকু বেড়ে যাবে, আর যদি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাই দিই আয়তন এতটুকু কমে যাবে। তাহলে আমি যদি তোমাকে এখন বলি এটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, আমি এখন তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস নিলাম, মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই দিলাম, আগে ছিল 0 বর্তমানে থিটা, এর মানে তার আয়তন এতটুকু বেড়ে যাবে। তাহলে 0তে আয়তন যা ছিল তার সাথে এতটুকু বেড়ে গেল, এটাই কি বর্তমান আয়তন না? আমার পকেটে আগে 1000 টাকা ছিল, যখন স্টুডেন্টরা বেতন দিল তখন আরও 500 টাকা বেড়ে গেল, বর্তমানে পকেটে কত টাকা আছে? 1500 টাকা। টাকার হিসেব সবাই বুঝে, ওই কারণে টাকার হিসেব দিয়ে বুঝে দিয়ে সুবিধা। তাহলে এই দুইটাকে যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন। থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে এটা। শেষ, এটা হচ্ছে আমাদের মেইন থিমটা, এটা হচ্ছে মেইন থিম। বলো এটুকু আমাদের, এটুকু কারো কোনো কোয়েশ্চেন ছিল? এই এতটুকু বুঝছি তো, এতটুকু বুঝছি। বোর্ডটা একটু নড়ে গেছে, এটা একটু নড়ে গেছে মনে হয় না, আমি ঠিক করে দিই। আচ্ছা আচ্ছা, এবার তোমাদেরকে একটা ছোট্ট জিনিস একটু অন্যভাবে বলি। অন্যভাবে কি বলতেছি দেখো, এবার আমি যদি বলি এই যে পুরা জিনিসটাকে এবার আমি কীভাবে বলতেছি দেখো। তাহলে আমি যদি বলি আমার প্রাথমিক আয়তন বিনট, যেটা বিনট ছিল হচ্ছে একক আয়তন, এর মানে 1 মিটার কিউব, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি পাত্রের মধ্যে 1 ঘনমিটার পরিমাণ গ্যাস রাখছিলাম। তাহলে এটা হচ্ছে আমার প্রাথমিক আয়তন। তাহলে আমি যদি এখন বলি, তাহলে এই বিনটের জন্য থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, থিটা ডিগ্রি আমাদের এই বিনটের জন্য আমি যদি বলি এই বিনটের জন্য এখন যদি আমি বাড়াই কি হবে দেখো। আমি যদি এখন দেখি এখান থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে আয়তন কতটুকু বাড়ে? আয়তন বাড়ার ফর্মুলা হচ্ছে এটা, বিনট থিটা ডিভাইড বাই 273। তাহলে এই বিনটের মান হচ্ছে 1 ইন্টু থিটার মান হচ্ছে 1 ডিভাইড বাই 273, এর মান হচ্ছে 1/273। এই যে একটু খেয়াল করে দেখো, আমি যদি আদি আয়তন একক রাখি, তখন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে বা কমাইলে তার আয়তন বাড়ে বা কমে এই পরিমাণ বাড়ে বা কমে। এটা 1/273, এটাকে আমরা বলি 0.03, আমাদের 0366, এই যেটা আমরা গত ক্লাসে বলছিলাম সেটা, এতটুকু আয়তন বাড়ে বা কমে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আমাদের এটাকে বলি হচ্ছে গামা ফি। এর মান হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। এটাকে আমরা বলবো 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এর মানে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য এতটুকু বাড়ে। এই যে আমি বললাম এটা কার জন্য বাড়লো? 1 ডিগ্রির জন্য। তাহলে আমরা এটাকে বলি, অনেক সময় পরীক্ষা আসে গামা ফি এর মান কত, তাহলে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, অথবা 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস, অথবা 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। এটাকে আমরা বলি স্থির চাপে গ্যাসের চাপ স্থির রেখে গ্যাসের কি করছি? আয়তনে পরিবর্তন করছি। তাহলে আমাদের স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। বিবি মরিয়ম বললো ফার কেন? হ্যাঁ, এই যে আয়তনটা বাড়ে, কার জন্য বাড়ে? 1 ডিগ্রির জন্য বাড়ে। একের জন্য বাড়লে তাকে আমরা কি বলি? প্রতি বলি না? প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে এতটুকু, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি না আয়তন বাড়ে এতটুকু
প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে এতটুকু, এটাকে আমরা বলতে পারি না আমাদের আয়তন বাড়ে এতটুকু প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে আয়তন বাড়ে এতটুকু প্রতি ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস। ওই কারণে গামা পি এর একক হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। এই কথাটার মানে হচ্ছে 1 ঘন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক আয়তনের কোনো গ্যাস যদি আমরা রাখি প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য তার আয়তন এই পরিমাণ বাড়ে। প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার আয়তন এতটুকু বাড়ে। কার জন্য? আমরা বলতেছি আয়তন এতটুকু বাড়ে, কার জন্য বাড়ে? পার ডিগ্রি সেলসিয়াস, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য বাড়ে, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য বাড়ে। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা বলো, এবার ক্লিয়ার কিনা বলো, এবার কথা ক্লিয়ার কিনা বলো। এটা বাড়ে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য, এর মানে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য এই পরিমাণ আমাদের বাড়ে। একটু বুঝছি কিনা? আচ্ছা, দেখো আমরা অনেকে বললো নাকি আটকায় গেছে, হয়তো তোমাদের নেট প্রবলেম, আমার এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার। তো আমি বলি জিনিসটা হচ্ছে কি, আমরা যে বলতেছি আয়তন যদি একক আয়তন রাখি, মানে আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা 1 একক, যদি 1 একক থাকে সেক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে তার আয়তন কতটুকু বাড়বে? 0তে যা ছিল তার 273/1 এর মানে 1/273। তাহলে আমরা বলতে পারতেছি এটার জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে এতটুকু। তাহলে আমি বলতে পারি না এতটুকু আয়তন বাড়ে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য। 1 ডিগ্রি সেলসিয়াস বলা যে কথা, প্রতি ডিগ্রি সেলসিয়াসও বলাও সেম কথা। তাহলে আমরা বলতে পারি এটার মান হচ্ছে এত প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য, আয়তন বাড়ে এতটুকু প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। কথাটা এভাবে বলা যায় না, গ্যাসের আদি আয়তন যখন এত ছিল তখন তার আয়তন বাড়ে এতটুকু 1 ডিগ্রি সেলসিয়াস বা প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। ওই কারণে বলতেছি গামা পি এর মান হচ্ছে এত পার ডিগ্রি সেলসিয়াস, এর মানে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য এতটুকু করে আয়তন বেড়ে যায় বা কমে যায়। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে, তবে এটা কার জন্য? প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। ওকে, এবার আসো, এতটুকু আমরা গত ক্লাসে বলছিলাম। আর এখানে আমরা তো তাহলে এখান থেকে সিম্পলি আমরা এই জিনিসটা বলতে পারি, সেটা হচ্ছে দেখো এখানে যে এটা ইউজ করতেছি মাথায় রাখবো কি, আমরা যে বলতে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন বি থিটা ইকুয়ালস টু বি নট প্লাস বি নট থিটা ডিভাইডেড বাই 273। দেখো এখানে থিটাটা কিন্তু তাপমাত্রা, তবে এর একক কি? এর একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এর একক কিন্তু ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা যদি বলি ভাই আমরা এখানে একটা কাজ করতে পারি, বি থিটা ইকুয়ালস টু বি নটটা কমন নিলাম, 1 প্লাস আমরা এখান থেকে বলতে পারি থিটা ডিভাইডেড বাই 273। আবার চাইলে এটাকে এভাবে লেখা যায় বি নট ইন্টু 1 প্লাস এই যে গামা ফি ইন্টু থিটা বলা যায়। কেন? 1/273কে আমরা বলি হচ্ছে গামা ফি। এবার আসো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই বি নট আমরা যদি লসাগু নিই 273, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 273 প্লাস থিটা। এটা 273ও হইতে পারে, 273.16 হইতে পারে, কোনো সমস্যা নাই। এখন দেখো এই বি থিটা, তাহলে আমরা যদি বলি বি থিটা ইকুয়ালস টু বি নট, বি থিটা না বলে আমরা এটাকে সরাসরি বিও বলতে পারি, টোটাল আয়তন বি বললে আরও সুবিধা, দেখতে সুন্দর লাগে। তাহলে বি ইকুয়ালস টু আমরা বলতে পারি আমাদের এখানে বি নট ইন্টু এই যে থিটা প্লাস 273। এই থিটা প্লাস 273 কথাটার মিনিং কি? থিটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কি হয়? কেলভিন হয়। তাহলে আমরা বলতে পারি থিটা ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কিন্তু থিটা প্লাস 273 এত কেলভিন। এই এতটাকে আমরা ধরতেছি টি কেলভিন, মানে থিটা ডিগ্রি সেলসিয়াসকে আমরা ধরতেছি টি কেলভিন। তাহলে এখন যখন এখানে টি বসাই দিলাম, এবার কিন্তু এটার এককটা কেলভিন,
এবার কিন্তু এটার একক কি কেলভিন, আর এদিকে আছে আমার 273, তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি ভি ইকুয়ালস টু বি নট ডিভাইডেড বাই 273 ইন্টু টি। একটু খেয়াল করে দেখবো এই যে বি নট বাই 273 এটা একটা ধ্রুবক, এটা যদি ধ্রুবক হয় আমরা বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটাকে আমরা বলি হচ্ছে পরম স্কেলে চার্লসের সূত্র, এটা হচ্ছে পরম স্কেলে চার্লস এর সূত্র, পরম স্কেলে চার্লস এর সূত্র, এটাকে আমরা বলি পরম স্কেলে চার্লসের সূত্র। অর্থাৎ বিজ্ঞানী চার্লসের সূত্র পরম স্কেলে যদি হয় এটা হয় যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য তার আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। এই টি যেটা, এই টিটাকে আমরা বলতেছি পরম বা কেলভিন তাপমাত্রা। এই টিটা হচ্ছে কি পরম বা কেলভিন তাপমাত্রা। ম্যাথ করার সময় এই ভুল করা যাবে না, কেলভিন তাপমাত্রা অলওয়েজ এটাকে কেলভিনে রাখতে হবে। থিটাটা কিন্তু সেলসিয়াসে, যেটা আমরা ম্যাথ করার সময় কোনো কাজে লাগবে না, ম্যাথ করার সময় কাজে লাগবে এটা বি ইজ প্রপোর্শনাল টু টি। এখান থেকে আমরা বলতে পারতেছি বি ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে বি ইকুয়ালস টু হচ্ছে কে ইন্টু টি, তাহলে বি বাই টি ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এখান থেকে আমরা সূত্র বানাইতে পারি বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু বি টু বাই টি টু। গত ক্লাসে আমরা এতটুকু পড়ছিলাম, ঠিক আছে, যে আমরা এতটুকু পর্যন্ত পড়ছিলাম। ম্যাথ করার সময় আমরা এই জিনিসটা করব, যে এতটুকু হচ্ছে আমাদের গত ক্লাসের পড়া ছিল। তো আজকে আমরা এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো এবং আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখব। তো তোমরা বলো আগে এতটুকুর মধ্যে কারো কোনো কথা আছে কি না? এতটুকুর মধ্যে কারো কোনো কথা আছে কি না? এই কোয়েশ্চেনগুলো উপরে উঠে গেলে আর দেখা যায় না, সেক্ষেত্রে যে তোমার কোয়েশ্চেনগুলো কপি করে রেখে তুমি পরে আবার আমি যখন দেখি তখন তুমি টাইপ করে দিতে পারো। এই শুনো, গামা পি জাস্ট এটাকে প্রকাশ করা হয়েছে, গামা পি, এই পি দ্বারা বুঝাচ্ছে পি কনস্ট্যান্ট মানে প্রেশার কনস্ট্যান্ট। একটু পরে আমরা যখন একটু পরে আবার সাপীয় সূত্র পড়ব তখন সেখানে আয়তন কনস্ট্যান্ট থাকবে, তখন দেখবে সেখানে আমরা লিখবো হচ্ছে গামা বি মানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট। হ্যাঁ, এই পি দ্বারা বোঝাচ্ছে প্রেশার কনস্ট্যান্ট, এর পি দ্বারা বোঝাচ্ছে প্রেশার কনস্ট্যান্ট। এখানে যখন আমরা বি দিব তখন বোঝা যাবে ভলিউম কনস্ট্যান্ট। আমরা গামা শুধুমাত্র এই দুইটা ক্ষেত্রে পাই, একটা হচ্ছে প্রেশার কনস্ট্যান্টের জন্য আর একটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্টের জন্য। একটা হচ্ছে প্রেশার কনস্ট্যান্টের জন্য আর একটা হচ্ছে ভলিউম কনস্ট্যান্টের জন্য। অপরাজিতা দাস মো, আয়তন প্রসারণ সহগ আমাদের এই যে সেলসিয়াসে কেন? দেখো এখানে আমাদের বলা হয়েছে আয়তন প্রসারণ সহগ যে গামা পি, সেটাকে আমরা লিখছি হচ্ছে গামা পি সমান হচ্ছে 1/273 সেলসিয়াস লিখি নাই, পার ডিগ্রি সেলসিয়াস লিখছি, পার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 আছে কিন্তু। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে আয়তন প্রসারণ 1/273 কার জন্য? প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। এর মানে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তনের প্রসারণ এতটুকু হয়, প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন প্রসারণ এতটুকু হয়, কারণ প্রতি ডিগ্রি সেলসিয়াস ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না, এটা অনলি ফর 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চেঞ্জ। ওকে, আচ্ছা এবার আসো আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, এটা আমাদের সব জায়গায় কাজে লাগবে, কেমিস্ট্রিতেও কাজে লাগবে, সব জায়গায় মানে সব জায়গায় একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে দেখো আমরা প্রথমে এতক্ষণ পর্যন্ত আমরা দেখো চার্লসের সূত্র পড়ার সময় কিন্তু দুইটা ওয়েতে পড়ছি, একটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রায় আর একটা হচ্ছে পরম তাপমাত্রায়, ঠিক না? মানে প্রথমে পড়ছিলাম সেলসিয়াস তাপমাত্রায়, এরপরে পড়ছিলাম পরম তাপমাত্রায়। প্রথমে আমরা সেলসিয়াস স্কেলে পড়ব, সেলসিয়াস তাপমাত্রা বা সেলসিয়াস স্কেলে পড়ব। আচ্ছা, সেলসিয়াস স্কেলে পড়ার আগে আমি আরেকটা কাজ করি, তোমাদেরকে দুই একটা গ্রাফ শিখিয়ে দিই, হ্যাঁ দুই একটা গ্রাফ শিখিয়ে দিই। সেই গ্রাফগুলো কি আমরা পরম স্কেলে চার্লসের সূত্র থেকে কী পাইলাম? পরম স্কেলে চার্লস এর সূত্র,
এই পরম স্কেলে সালসের সূত্র থেকে আমরা পাইলাম বি ইজ প্রপোর্শনাল টু টি। এর মানে ভলিউম এবং টেম্পারেচারের যে রেশিওটা এটা এভরি টাইম কনস্ট্যান্ট, এটা অলওয়েজ কনস্ট্যান্ট। ভলিউম এবং টেম্পারেচার চেঞ্জ যেটা এটা অলওয়েজ কি কনস্ট্যান্ট। তাহলে যদি কনস্ট্যান্ট হয় এবার এখান থেকে আমরা গ্রাফ ড্র করব। গ্রাফ ড্র কীভাবে করতেছি দেখো, এখান থেকে আমরা দেখতেছি বি ইজ প্রপোর্শনাল টু টি। এই কথাটার মানে হচ্ছে বি ইকুয়ালস টু হচ্ছে কে টি, অথবা বলা যায় বি ডিভাইডেড বাই টি ইকুয়ালস টু হচ্ছে বি ডিভাইড বাই টি ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট। এবার আসো আমরা এখান থেকে গ্রাফ ড্র করি, সালসের সূত্রের গ্রাফ। 1 নাম্বার গ্রাফ দেখো, 1 নাম্বার গ্রাফ হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর রাখলাম, এক্স অক্ষ বরাবর রাখলাম হচ্ছে মনে করো আমি কাকে, এক্স অক্ষ বরাবর রাখলাম মনে করো আমরা ভলিউমকে, আর ওয়াই অক্ষ বরাবর রাখলাম মনে করো টেম্পারেচারকে। আবার আরেকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি রাখলাম হচ্ছে টেম্পারেচারকে, ওয়াই অক্ষ বরাবর রাখলাম ভলিউমকে। এই যে ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক। তো আমরা তো অলরেডি জানি বি ইকুয়ালস টু হচ্ছে কে টি, আমরা জানি বি ইকুয়ালস টু হচ্ছে কে টি। এখন আমি কাকে কোন অক্ষে রাখছি, এক্স অক্ষ বরাবর বিকে রাখছি, তাহলে বি এর জায়গায় বসাবো হচ্ছে আমরা এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই অক্ষ বরাবর টিকে রাখছি, টি এর জায়গায় ওয়াই বসাবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না সুন্দর করে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কে ডিভাইডেড ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1/k ইন্টু এক্স। এটাকে মনে মনে এম ধরলে এটা হয় ওয়াই ইকুয়ালস টু এম এক্স, মানে মূলবিন্দুগামী সরলরেখা। আর এমনিতেই বলা যায় সমানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে এটা মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা বলবো এটার গ্রাফটা হবে দেখতে এরকম মূলবিন্দুগামী সরলরেখা। একইভাবে আমি যদি এখানে চিন্তা করি আমাদের বিটা কোন অক্ষে, ওয়াই অক্ষে, এই বি এর জায়গায় দিলাম ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু টিটা কোন অক্ষে, এক্স অক্ষে, এই দিলাম এক্স। দেখো এখানে যে টি লিখতেছি এই টি অবশ্যই এটা কিন্তু কেলভিন, অবশ্যই এটা কিন্তু কেলভিন, অবশ্যই কেলভিন। এবার আসো আবার এটাকে লেখা যায় ওয়াই ইকুয়ালস টু এম এক্সের মতো, এটাকে এম ধরলে তাহলে মূলবিন্দুগামী সরলরেখা, এর মানে দেখতে এরকম হবে। তাহলে দুইটা গ্রাফ পেয়ে গেলাম। বলো আমরা এই দুইটা গ্রাফ বুঝছি কিনা? এই সূত্র থেকে আমরা দুইটা গ্রাফ পাইলাম, সালসের সূত্রে দুইটা গ্রাফ পাইলাম। এই দুইটা গ্রাফ আমরা বুঝছি কিনা? এই দুইটা গ্রাফ আমরা বুঝছি কিনা? এই দুইটা সূত্র বুঝছি কিনা একটু কুইকলি রেসপন্স করবো, এই দুটো জিনিস আমরা বুঝছি কিনা। ওকে, এবার আসো একইভাবে আরও দুইটা গ্রাফ আসতে পারে। আর দুইটা গ্রাফ কেমন আসতে পারে দেখো, আর দুইটা গ্রাফ আসতে পারে এক্স অক্ষ বরাবর বি অথবা টি থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে বি বাই টি, ওয়াই অক্ষ বরাবর থাকবে বি বাই টি। তো সালসের সূত্র তুমি করতেছ, সালসের সূত্রে বি বাই টিটা কি কনস্ট্যান্ট না? এই যে বি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট, বি বাই টি হচ্ছে কি কনস্ট্যান্ট সালসের সূত্রে, এটা ধ্রুবক। এর মানে তুমি ভলিউম টেম্পারেচার যেমনই চেঞ্জ করো না কেন অনুপাতটা কখনো চেঞ্জ করতে পারবে না। সালসের সূত্রে এই রেশিওটা অলওয়েজ সেম থাকে, যার কারণে গ্রাফটা হবে দেখতে এরকম, যে বি বাই টি এর যে রেশিওটা সেটা আমাদের সবসময় সেম থাকে। এটা হচ্ছে সালসের সূত্রের গ্রাফ। তাহলে সালসের সূত্রে আমরা আরও দুইটা গ্রাফ পেলাম, এই দুইটা গ্রাফ। বলো আমরা এটা বুঝছি কিনা? কারণ সালসের সূত্রে বলেই দিছে, সালসের সূত্রে বলেই দিছি যে তাদের যে অনুপাতটা এটা কনস্ট্যান্ট, যে ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার জন্য আমরা গ্রাফ আঁকলাম। ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার জন্য গ্রাফ আঁকলাম। বুঝছি কি না? ওকে, এবার আমরা যাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সালসের সূত্রের জন্য আমরা এই যে এখন কিছু জিনিস পড়ব। সেলসিয়াস স্কেলে যে সালসের সূত্র সেটা আমরা দেখব। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো কেমিস্ট্রিতে অনেক জোর দিয়ে পড়ানো হয়। তাহলে সেলসিয়াস স্কেলে সালসের সূত্র, সেলসিয়াস স্কেলে সালস। আচ্ছা, তো সেলসিয়াস স্কেলে সালসের সূত্র যদি আমি করি তাহলে আমরা প্রথমত একটা গ্রাফ আঁকি। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ।
এক্স অক্ষ বরাবর আমি রাখবো হচ্ছে থিটা, যার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। আর ওয়াই অক্ষ বরাবর তো অবভিয়াসলি আমি আয়তন রাখবো, ভলিউম হচ্ছে ভি। ওকে, তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমরা দেখলাম যে এখন তো তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক কেমন, সমানুপাতিক না? জি ভাইয়া সমানুপাতিক। যেহেতু সমানুপাতিক, গ্রাফটা সরল লেখা হবে, এটা আমরা খুব ভালো করেই জানি। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এই সেলসিয়াস স্কেলের সূত্রটা লিখি, ভি ইকুয়ালস টু বি নট প্লাস ভি নট থিটা ডিভাইডেড বাই 273, এই সূত্রটা যদি লিখি, এই সূত্রে দেখো যখন থিটার মান 0, থিটা ইকুয়ালস টু 0 হলে, 0 ডিগ্রি সেলসিয়াস হলে আমার বি এর মান কত আসে? বি ইকুয়ালস টু বি নট প্লাস বি নট ইন্টু 0 ডিভাইড বাই 273, এর মানে বি ইকুয়ালস টু বি নট। এর মানে দেখো, এর আগের বার যখন গ্রাফ আঁকলাম, একটু আগে সেই গ্রাফটা মূল বিন্দুগামী ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখো, যখন থিটার মান যখন 0 ডিগ্রি সেলসিয়াস, তখন আয়তন কিন্তু 0 না। থিটার মান যখন 0 ডিগ্রি সেলসিয়াস, তখন আয়তনের একটা মান আছে, মান আছে। তাহলে আমরা বলতে পারবো এই আয়তনের মানটা মনে করো এতটুকু, এটা হচ্ছে আদি আয়তন, যাকে আমরা বলতেছি ভি নট। তাহলে এখান থেকে গ্রাফটা হবে দেখতে এরকম, এরপর সোজা স্ট্রেট লাইন যাবে। অনেকে বলতে পারো ভাইয়া আপনি এভাবে না করে একটু আগে যেভাবে দেখাইছিলেন এক্স ওয়াই দিয়ে সেভাবে দেখাই দেন, ভি নট এই যে এভাবে আমাদের বি নট থিটা ডিভাইড বাই 273 এভাবে দেখাই দেন। দেখানো যায় এই যে বিটা কোন অক্ষে রাখছি, ওয়াই অক্ষে, ইকুয়ালস টু এটা হচ্ছে আমার বি নট একটা ধ্রুবক, এই থিটাটা হচ্ছে আমি এক্স অক্ষে রাখছিলাম, এক্স ডিভাইড বাই 273। তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি, ওয়াই ইকুয়ালস টু বি নট একটা ধ্রুবক, বি নট ডিভাইড বাই 273 এটাও একটা ধ্রুবক ইন্টু এক্স। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এভাবে লিখতে পারি না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি গত ক্লাসে বলছিলাম সেটা কিন্তু মূলবিন্দুগামী না, একটা জিনিস খেয়াল করছো, যখন আমি কেলভিনে করছিলাম তখন ঠিকই মূলবিন্দুগামী ছিল, বাট যখন আমি সেলসিয়াসে করতেছি এটা মূলবিন্দুগামী হচ্ছে না। কেন হচ্ছে না আমরা সেটা একটু পরে দুইটার মধ্যে রিলেশনটাও পেয়ে যাব। আপাতত মাথায় রাখি, যখন আমি এক্স অক্ষ বরাবর সেলসিয়াস স্কেলে রাখলাম তখন আমার গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতো। এখানে সি মানে কি, ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশ। এখানে তুমি কাকে সি ধরছো? বি নটটাকে। এ দেখো লিটারালি সেটাই কিন্তু বি নট। তাহলে আমরা বলতে পারি যে যখন আমি সেলসিয়াস স্কেলে করতেছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার একটা আয়তন আছে, এরপর তাপমাত্রা যত বাড়তেছে আয়তনের মান তত বাড়তেছে, আয়তনের মান তত বাড়তেছে। আগে বলো এতটুকু বুঝছি কিনা, আমরা এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? বলো, আমাদের গ্রাফটা যে এরকম হবে সেটা আমরা বুঝছি কিনা, যে আমাদের যখন এভাবে করব তখন গ্রাফটা আমার এরকম হবে। অর্থাৎ তাহলে আমরা কি দেখতেছি, দেখো সিম্পল কথা হচ্ছে, তুমি আবার আগের মতো তুমি যখন সেলসিয়াস স্কেলে সালসের সূত্র করছিলা এটা ছিল এরকম। তাহলে এরকম যদি হয়, তুমি এই থিটাটাকে রাখছো এক্স অক্ষে আর ভিটাকে রাখছো ওয়াই অক্ষে, তাহলে থিটার জায়গায় তুমি এক্স বসো, বি এর জায়গায় তুমি ওয়াই বসো। বি নট বাই 273 এটা তো কনস্ট্যান্ট। তো তাহলে আমি এটাকে সাজাই লিখতে পারি কিভাবে, এই যে ওয়াই ইকুয়ালস টু এক্সের সহগটাকে এম ধরে নিই, এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতো কম্পেয়ার করতে পারি, কারণ এটা একটা কনস্ট্যান্ট। তাহলে আমাদের ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি মানে কি, এটা মূলবিন্দুগামী সরল রেখা না, সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ থেকে একটা অংশ কর্তন করে। কতটুকু অংশ কর্তন করে? সি পরিমাণ। এখানে কাকে সি ধরছি? বি নটকে। তাহলে বি নট পরিমাণ অংশ কর্তন করে। আবার অন্যভাবে আমি চিন্তা করতে পারি, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা হচ্ছে ভি নট। তো আমি এখান থেকে এই সূত্রে 0 ডিগ্রি সেলসিয়াস বসালে আয়তন কিন্তু ঠিকই ভি নট আসে। এর মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের মান ভি নট, এরপর তাপমাত্রা যত বাড়বে আয়তনের মান তত বাড়তে থাকবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন ভি নট, এরপর তাপমাত্রা যত বাড়তে থাকবে আয়তন তত বাড়তে থাকবে। কথা ক্লিয়ার কিনা বলো? এবার বলো কথা ক্লিয়ার কিনা? এখান থেকে আমরা একটা গ্রেট এক্সপেরিমেন্ট করব। এখান থেকে একটা এক্সপেরিমেন্ট করব কি জানো? আচ্ছা, আমাদের গ্রাফটা আমাকে কি বলতেছে? আমার এই গ্রাফটা আমাকে বলতেছে
তুমি যদি কোনো একটা গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়াও, তার আয়তন কি আস্তে আস্তে বাড়তেছে? প্রেশার কনস্ট্যান্ট রেখে, প্রেশার কনস্ট্যান্ট রেখে স্থির চাপে কোনো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি যতই তাপমাত্রা বাড়াবা এর আয়তন তত বাড়বে। তাহলে উল্টাভাবে বলা যায়, এখান থেকে যতই তাপমাত্রা কমাবা ততই আয়তন কমবে। 0 থেকে তাপমাত্রা তো নেগেটিভ হইতেই পারে, -3 ডিগ্রি সেলসিয়াস, -5 ডিগ্রি সেলসিয়াস, -100 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, তো পারে, কিন্তু আয়তন নেগেটিভ হইতে পারে না। তাপমাত্রা নেগেটিভ হইতে পারে, আয়তন তো নেগেটিভ হইতে না। আয়তন মানে কি? কোনো একটা বস্তুর মধ্যে কী জিনিস আছে, কতটুকু আছে সেটা হচ্ছে তার আয়তন, এটা তো নেগেটিভ হইতে পারে না, কিন্তু তাপমাত্রা নেগেটিভ হইতে পারে। এখন বিজ্ঞানীদের মাথায় একটা জোস একটা জিনিস আসলো। তারা চিন্তা করতেছে কোন একটা গ্যাস, এই গ্যাসটায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন এত, আমি যদি এর থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমাইতে থাকি তাইলে তো তাপমাত্রা কমাইলে এর আয়তন কমতে 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 এই গ্রাফটা একসময় শূন্যে এসে পৌঁছাবে না, শূন্যের নিচে নামবে না। কেন? কারণ গ্যাসের আয়তন নেগেটিভ হইতে পারে না, শূন্যে এসে পৌঁছাইতে পারে তো। জি ভাইয়া। এখন তারা দেখলো, তারা বিভিন্ন ডেটা নিয়ে এরকম গ্রাফ প্লট করলো। এই গ্রাফটাকে পিছন দিকে বর্ধিত করলে দেখলো এটা যেই পয়েন্টে যাইয়া মিলিত হয় এই পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি -273 ডিগ্রি সেলসিয়াস। এই পয়েন্টটা তো 0 ডিগ্রি সেলসিয়াস, আর এই পয়েন্টটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এর মানে বিজ্ঞানীরা দেখলো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাইয়া কোন একটা গ্যাসের আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এবং এর থেকে কি কম তাপমাত্রা সম্ভব? না, এর থেকে তাপমাত্রা কমে গেলে আয়তন নেগেটিভ হয়, যেটা অসম্ভব ব্যাপার। ওই কারণে এই -273 ডিগ্রি সেলসিয়াস এটাকে বলা হয় সর্বনিম্ন তাপমাত্রা। এটাকে বলা হয় সর্বনিম্ন তাপমাত্রা। কোনো কিছুর তাপমাত্রা এর থেকে কম হইতে পারে না। শুনতে অবিশ্বাস্য লাগলেও আসলে এটাই সত্য, এর থেকে কম তাপমাত্রা মহাবিশ্বে সম্ভব না। -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নেওয়া সম্ভব না। এটাই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এটাই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এটাই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। তাহলে আমি কি বললাম? যে বিজ্ঞানীরা দেখলো তাপমাত্রা কমাইতে, ওনারা চিন্তা করলো, কি চিন্তা দেখো না, বলে যে আমার চারিদিকে আছে কিছু গ্যাস, এই গ্যাসগুলোকে আমরা একেবারে বাদ দিয়ে দিব। তারা আয়তন কমাইতে তাপমাত্রা কমাচ্ছে, তারা দেখতেছে কি মজা লাগতেছে, তাপমাত্রা কমাচ্ছে আয়তনও কমতেছে, তাপমাত্রা কমাচ্ছে আয়তনও কমতেছে, কি মজা কি মজা। এভাবে কমতে কমতে গ্যাসগুলো ভ্যানিশ হয়ে যাবে মনে হবে, মানে গ্যাসগুলা আর নাই হয়ে যাবে। এরকম মনে হবে না যে আমাদের তাপমাত্রা কমতে 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 এত পর্যন্ত? তাহলে আমরা বলি এর থেকে কম তাপমাত্রা সম্ভব নয়, এর থেকে কম তাপমাত্রা সম্ভব নয়, এর থেকে কম তাপমাত্রা সম্ভব নয়। এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন তাপমাত্রা। এটাই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। ওই কারণে আমরা এটাকে বলি, এই তাপমাত্রা যেটা, এটাকে আমরা বলি সর্বনিম্ন তাপমাত্রা, এটাকে আমরা বলি সর্বনিম্ন তাপমাত্রা, অথবা এটাকে আমরা বলি চরম শীতলতা। চরম শীতলতা এর মানে এটা সবচেয়ে বেশি শীতল, এটা সবচেয়ে বেশি শীতল। অথবা এটাকে আমরা বলি চরম শূন্য তাপমাত্রা, এটাকে আমরা বলি চরম শূন্য তাপমাত্রা, বা এটার আরেকটা নাম হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। পরীক্ষায় আসবে সর্বনিম্ন তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। চরম শীতলতার তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। চরম শূন্য তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। পরম শূন্য তাপমাত্রা কত? -273 ডিগ্রি সেলসিয়াস। অ্যাকচুয়ালি দিস ইজ নট -273 ডিগ্রি সেলসিয়াস, দিস ইজ -273.16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন কি হয়? শূন্য হয়ে যায়। যে তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে আমরা বলতেছি পরম শূন্য তাপমাত্রা। এবার তুমি আমার প্রশ্ন করবা, আচ্ছা ভাইয়া আপনি যে বলতেছেন এই তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন শূন্য হবে, গাণিতিকভাবে প্রমাণ করতে পারবেন? অবশ্যই পারবো। দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি গাণিতিকভাবে। আমরা জানি V = B0 + B0 থিটা / 273। আমি তোমাকে বলে দিছি আমাদের কত তাপমাত্রায়
-273 ° তাপমাত্রা, তাহলে আয়তন এট -273, তাহলে আমরা B0 প্লাস B0 ইন্টু থিটার মান কত, এই থিটার মান হচ্ছে -273, থিটার মান কত -273 ° 273 কাটাকাটি, তাহলে থাকবে কত B0 মাইনাস B0 মান হচ্ছে 0, তাহলে দেখো -273 ° তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয়, 0 হয়। -273 ° তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়, এটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমরা দেখলাম যে পরীক্ষামূলকভাবে এই তাপমাত্রায় কোন একটা গ্যাসের আয়তন 0 হয়। এবার প্রশ্ন হচ্ছে আদৌ কি এটা সম্ভব? বিজ্ঞানীরা কি করলো, তারা দেখলো গাণিতিকভাবে তারা প্রমাণ করে ফেলছে এই তাপমাত্রায় যদি আমরা পৌঁছাইতে পারি তাহলে গ্যাসের তাপমাত্রা আয়তন 0 হয়ে যায়। তারা কি করলো, তাপমাত্রা কমানো শুরু করলো। কিন্তু কথা হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত কোনো গ্যাস যাইতে পারে না। মানে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলো কোনো একটা গ্যাসকে যদি একবারে তাপমাত্রা কমাইতে কমাইতে এত পর্যন্ত নিতে চায়, এততে যাওয়ার আগে কোনো না কোনো একটা পয়েন্টে সেই গ্যাসটা গ্যাস থেকে তরলে রূপান্তরিত হয়ে যায়। মানে তাপমাত্রা কমতে 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 গ্যাসটা আর গ্যাস থাকে না, কি হয়ে যায়, তরলে রূপান্তরিত হয়ে যায়। তখন তো আর গ্যাসের বৈশিষ্ট্য থাকে না। ওই কারণে আমরা ওই তাপমাত্রাটাকে বলি সংকট তাপমাত্রা। মানে তুমি কমাইতে চাইছিলা কিন্তু এর থেকে আর কমানো গ্যাস হিসেবে, সে তো গ্যাস হিসেবে এর থেকে কম আর সম্ভব নয়, গ্যাস হিসেবে এর থেকে কম আর সম্ভব নয়, সেই তাপমাত্রাকে আমরা বলি সংকট তাপমাত্রা। তবে এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব না, এটা পরে আলোচনা আছে। আপাতত মাথায় রাখবো কোনো গ্যাসই প্রকৃতপক্ষে এই পয়েন্টে আসতে পারে না, কোনো গ্যাসই প্রকৃতপক্ষে এই পয়েন্টে আসতে পারে না, কোনো গ্যাসই প্রকৃতপক্ষে এই পয়েন্টে আসতে পারে না। ওই কারণে দেখবা অনেক সময় বিভিন্ন বইতে এখানে স্ট্রেট লাইন না দিয়ে এরকম ডট ডট দেয়, না দিলেও সমস্যা নাই। ডট ডট কথাটার মানে হচ্ছে গ্রাফ অনুযায়ী মনে হচ্ছে আমরা এখানে যাইতে পারবো, কিন্তু প্রকৃতপক্ষে যাওয়া সম্ভব না, প্র্যাকটিক্যালি যাওয়া সম্ভব না, ম্যাথমেটিক্যালি যাওয়া সম্ভব। গাণিতিকভাবে আমরা প্রমাণ করতে পারবো যে এত তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হবে, কিন্তু প্র্যাকটিক্যালি করতে গেলে এটা করা সম্ভব নয়। এতটুকু কথা বুঝছি কিনা বলো? সাকিব, যদি গ্যাসের তাপমাত্রা কমানো হয় তাহলে গ্যাস কি আরে ঘনীভূত হওয়ার কথা, তখন 0 হয় কী হবে? এই যে সাকিব তোমার আনসার অলরেডি আমি দিয়ে দিছি, যে আসলে তো আমরা এটা কি করছি, গ্রাফটাকে স্কেল দিয়ে টেনে দেখলাম যে আসলে এটা এখানে মিলিত হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমি করতে যাই এতটুকু যাওয়ার আগে গ্যাসগুলো আর গ্যাস থাকে না, সে তরলে কনভার্ট হয়ে যায়। কিন্তু গ্রাফিক্যালি আমি এতটুকু যাইতে পারি। ওই কারণে আমরা বলি এটাই হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হওয়া সম্ভব গাণিতিকভাবে। এবং এটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা বা চরম শূন্য তাপমাত্রা, অথবা সর্বনিম্ন তাপমাত্রা এবং অথবা চরম শীতলতা। এবং এই পয়েন্টটা কত, -273 ° না? এই -273 ° থেকে স্টার্ট করে বিজ্ঞানী কেলভিন আরেকটা গ্রাফ ড্র করছে, বিজ্ঞানী কেলভিন আরেকটা স্কেল প্রণয়ন করছে, তাকে আমরা বলি কেলভিন স্কেল। একটু পরে বলতেছি, আজানটা দেখ, আজানটা শেষ হোক। তোমাদের এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। সাকিব, মানে এটা শুধু তত্ত্ব? হ্যাঁ, এটা তো অবশ্যই তত্ত্ব, এটা তত্ত্বই। আর মাহির হাইয়েস্ট টেম্পারেচার কত? হাইয়েস্ট টেম্পারেচার আনলিমিটেড, অসীম, অনেক হইতে পারে। হাইয়েস্ট টেম্পারেচার মিলিয়ন বিলিয়ন হইতে পারে। সূর্যের তাপমাত্রা দেখো, সবচেয়ে বেশি তাপমাত্রা। অপরাজয় দাসমৌ, টেম্পারেচার বাড়লে গ্রাফটা দেখেন, এই যে গ্রাফ তো আছেই, টেম্পারেচার দেখো, এটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফে যতই ডান দিকে যাচ্ছ, এটা হচ্ছে এক অক্ষটা কিসের জন্য? তাপমাত্রার জন্য না?
তো গ্রাফের ডান দিকে গেলে কি হয়, তাপমাত্রা বাড়ে। তো ডান দিকে যত যাচ্ছ আয়তন তত বাড়তেছে, যতই ডান দিকে যাব আয়তন তত বাড়বো, আর যত বাম দিকে যাব আয়তন তত কমবে। কিন্তু আয়তন তো ঋণাত্মক হইতে পারে না, এর মানে আয়তন কমলে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত কমতে পারে, কিন্তু এতটুকু পর্যন্ত আসলে প্রকৃতপক্ষে আসে না। কিন্তু ম্যাথমেটিক্যালি আমরা প্রমাণ করতে পারি এতটুকু আসার কথা, বা শূন্য হইতে হলে এখানে আসার কথা, ওই কারণে এটাকে নাম দিয়েছি পরম শূন্য তাপমাত্রা। হ্যাঁ বললাম তো, হাইয়েস্ট টেম্পারেচার হচ্ছে আনলিমিটেড, হাইয়েস্ট টেম্পারেচার আনলিমিটেড। নাইট্রাস অক্সাইড কি নাম দিলা? প্লাজমা অবস্থায় অতি উচ্চ তাপমাত্রায় সৃষ্টি হয়, অতি নিম্ন তাপমাত্রায় কি অন্য কোনো অবস্থা আসবে কি কখনো? না না না, আমাদের অতি উচ্চ তাপমাত্রায় প্লাজমা অবস্থা সৃষ্টি হয়, বাট অতি নিম্ন তাপমাত্রায় অন্য কোনো অবস্থা আসে না, কারণ এগুলো তখন তার ভেসটা চেঞ্জ করে ফেলে। যেমন অ্যাকচুয়ালি গ্যাসগুলোকে যখন অতি নিম্ন তাপমাত্রায় নেওয়া হচ্ছে তখন কিন্তু এটা তরলে রূপান্তর হয়ে যাচ্ছে, যার কারণে আমি আর গ্যাসের আচরণগুলো ব্যাখ্যা করতে পারতেছি না, কারণ গ্যাসের আচরণ ব্যাখ্যা করতে হলে তাকে গ্যাস থাকতে হবে। ওই কারণে আমরা সেখানে একটা সংকট তাপমাত্রা বলে একটা তাপমাত্রা আনতেছি, সেটা এখন না, সেটা পরে আনবো। ওকে, এবার বিজ্ঞানী কেলভিন কি করছে জানো? এই যে কি হারামজাদা, মানে এ হচ্ছে মনে করো আমার মতো, কি দরকার নিজে কষ্ট করার, অন্যরা কষ্ট করছে না। বিজ্ঞানী কেলভিন একটা চরম লেভেলের খেলা খেলছে। সে কি করছে জানো? দেখবা বিজ্ঞানী কেলভিনে কি কাজটা করছে দেখবা। বিজ্ঞানী কেলভিনে বলে যে আচ্ছা তোমরা করছো, তোমাদের কারসাজি আমি এখন দেখাচ্ছি, বিজ্ঞানী কেলভিন বলে যে কি করছে দেখো, কি হারামজাদা এই কি করছে, ওয়াই অক্ষটাকে এখানে না রেখে এখানে ওয়াই অক্ষ নিয়ে চলে আসছে। কে আনছে? কেলভিন। তাহলে যেখানে ওয়াই অক্ষ সেখানে স্থানাঙ্ক কি 0 0 হওয়ার কথা না? এর মানে এখানে 0 হওয়ার কথা না, কিন্তু এখানে তো -273। বিজ্ঞানী কেলভিন বলে যে আমি কি জন্য আসি, এটাকে 0 কেলভিন বলো। বিজ্ঞানী কেলভিন বলে যে এটাকে 0 কেলভিন বলো। তুমি যদি এটাকে 0 কেলভিন বলো তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে যাকে অন্যরা -273 ডিগ্রি সেলসিয়াস বলতেছে, বিজ্ঞানী কেলভিন বলে আমি কেলভিন থাকতে তোমরা সেটাকে -273 ডিগ্রি সেলসিয়াস না বলে তাকে তোমরা 0 কেলভিন বলো। এর মানে এটা আর এটা সেম কথা। এটা যদি 0 কেলভিন হয়, এর মানে দেখো তো -273 থেকে 0-তে আসতে হলে কী করতে হবে? -273-এর সাথে 273 যোগ করতে হবে, করলে আমরা পাবো 0 কেলভিন। সেখান থেকেই আসছে যে আমাদের যে কোনো সেলসিয়াস তাপমাত্রার সাথে 273 যোগ করলে সেটা কেলভিনে রূপান্তর হয়। কেন হয়? কারণ কেলভিন বাবা যে কাজটা করছে, বাবারে বাবা, আমি তাকে স্যালুট জানাই। কষ্ট না করে কীভাবে কেষ্ট মেলে সেটা একটু দেখো। সে কী করছে? গ্রাফটাকে এখানে আইনা দিছে। যখন তাকে মানুষ জিজ্ঞেস করতেছে, আরে ভাই পাগল হয়েছেন নাকি, গ্রাফ হইলে তো এখানে 0 হওয়ার কথা, সে বলছে সমস্যা কি? তাকে আমি 0 কেলভিন নাম দিলাম, আমার নাম কেলভিন, কে পর কেলভিন, এটাকে নাম দাও 0 কেলভিন। সেখান থেকে আমরা সেলসিয়াস এবং কেলভিনের সম্পর্ক পেয়ে গেলাম। এবার তাহলে দেখো তো, পরীক্ষায় যদি গ্রাফ আসে, কি গ্রাফ আসলো? এই দেখো পরীক্ষায় এবার তোমাদের 2টা গ্রাফ আসতে পারে। কি গ্রাফ? এই যে দেখো পরীক্ষায় গ্রাফ আসলো, এটা এদিকে আছে, মনে করো টি আছে, একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আর এখানে টি আছে, একক হচ্ছে কেলভিন, আর এইদিকে ভলিউম আছে। যখনই এটা কেলভিন, এভাবে শুরু হলো, যখনই এটা সেলসিয়াস, এভাবে শুরু হলো, শেষ। দিস ইজ দ্য মেইন থিম। এর মানে যেখানে পরম শূন্য সেখান থেকে বিজ্ঞানী কেলভিন শুরু করেছে। ওই কারণে অর্থাৎ যেখানে পরম শূন্য তাপমাত্রা, ওই -273কে আমরা কি বলছিলাম? পরম শূন্য বলছি না? অর্থাৎ ওই পরম শূন্য তাপমাত্রাটাকে শূন্য ধরে
বিজ্ঞানী কেলভিন তার নিজের নামে নতুন করে আরেকটা স্কেল প্রবর্তন করছে, যাকে আমরা বলি কেলভিন স্কেল বা পরম স্কেল। কারণ পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ধরে কেলভিন স্কেল বানাইছে, ওই কারণে এই স্কেলটাকে আমরা বলি পরম স্কেল। ওই কারণে কেলভিন স্কেলের আরেকটা নাম হচ্ছে পরম স্কেল। কথা ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। দেখছে সুন্দর না? ঠিক কি দরকার নিজে নিজে অ্যানালাইসিস করার, কি সুন্দর করে মাইরা দিছে। ওই ইয়ার মতো যে তোমার কি বলে কুলম আর নিউটনের মতো। এই যে কুলম আর নিউটনের মতো, নিউটন কি বলছে, F = G × m1 m2 / d²। কুলম এসে বললো ভর বাদ দাও, আমাদের এখানে চার্জ আয়না দাও, তখন দেখবে কুলমের কুলম বল F = হচ্ছে কনস্ট্যান্ট আমাদের এই যে কি বলে q1 q2 / d²। সুন্দর না? একজন থেকে দেখে দেখে আরেকজন বলে দিচ্ছে। একটু বুদ্ধি না থাকলে ফেমাস হওয়া যায় না। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা আসলে আরেকটা জিনিস জেনে গেছো, খেয়াল করছো? ছোটোবেলায় তোমরা বারবার পড়ছিলা যে আমাদের সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে হলে 200 যোগ করতে হয়, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে হলে 273 যোগ করতে হয়, যোগ না করিলে নয়। কেন? সেটা আমরা এখানে দেখলাম। এখানে দেখলাম। না বুঝে যদি তুমি পরীক্ষা বাসায় সারাদিন মুখস্থ করো, আমরা অনেক ছোটোবেলা অনেকে দেখতাম কি বলে মুখস্থ, এটা করলে এটা হয়, নয়। এ বাবা, তুমি তখন কী পড়তেছো? কি জানি পড়তেছিলাম, নয়। এটা মানে কি? আল্লাহ মালুম। নয়। এভাবে করতে করতে হাই নাই হাউ শুরু হয়ে যায় কান্নাকাটি। বুঝছো তো কাহিনী? সো বুঝে শুনে পড়তে হবে। আর বুঝে শুনে পড়তে হলে তোমাদের জন্য তো আছে মডুলাস। যেই মডুলাস তোমাদেরকে বানাবে না লাশ, সেই মডুলাস তোমাদেরকে দিবে অভিলাষ। এখানে থাকলে তোমরা বেসিক পাওয়া বিন্দাস। আচ্ছা আসি। আচ্ছা, তাহলে আমাদের এই যে আমাদের হচ্ছে কি বলে সালসের সূত্র শেষ। এবার আরেক বাটপার আসবে, বুঝছো? আজকে বাটপারের পর বাটপার। এবারের বাটপারের নাম হচ্ছে বিজ্ঞানী রেনো। নো, তার নাম রেনো। আসো, মানে আমরা আমাদের মিরসরাই এর ভাষায় রেনো মানে হচ্ছে তাকাও, মানে এই এদিকে রেনো, তোমরা এদিকে রেনো মানে হচ্ছে তাকাও। এই যে এখান থেকে তোমরা অনেকের নাকি নামটা মনে থাকে না, ওই জন্য বলতেছি, মানে মনে রাখার জন্য। তাহলে এখন আমরা পড়ব হচ্ছে চাপীয় সূত্র। আবিষ্কারক কে? বিজ্ঞানী রেনো হচ্ছে এই যে চাপীয় সূত্র, যেটা এই চাপীয় সূত্রের আবিষ্কারক। উনি এই সূত্রটা আবিষ্কার করছে 1842 সালে। 1842 সালে, সালগুলো একটু মাথায় রাখবে। হ্যাঁ, চাপীয় সূত্র। ভাই যদি বিশ্বাস করো, কাউকে বলিও না। উনি কি করছে জানো? এর আগে 1787 সালে চার্লস একটা কাজ করে গেছে না? উনি এই চার্লসকে কপি করছে, বাট ধরা খাই নাই। কপি করছে কিন্তু ধরা খাই নাই। মানে জিনিসটা মনে করো আমরা ভার্সিটিতে রিপোর্ট লেখার সময়, হ্যাঁ, আমাদের তো ভার্সিটি ল্যাবে তো সব কিছু ইংলিশে পড়তে হয়, মানে ওখানে কোনো বেঙ্গলি নেই, সব ইংলিশ। তো আমরা কী করতাম, মনে করো রিপোর্ট লিখতেছি, হাতে টাইম নেই। হ্যাঁ, স্যারে বলে যে সবার রিপোর্ট সেম হওয়া যাবে না। দূর, কী বলে সবার রিপোর্ট সেম হওয়া যাবে না। এখন আবার যে বন্ধুর থেকে দেখে লিখবো, সেই বন্ধু বলে বন্ধু দেখে লেখ, কোনো সমস্যা নেই, বাট কপি করিস না। হ্যাঁ, আমি বলি কেন কপি করবো, কোনো দরকার নেই। সে মনে করে একটা লাইন লিখছে অ্যাক্টিভ ভয়েসে, আমি এটারে বানাই দিয়েছি প্যাসিভ ভয়েস। সে একটা ওয়ার্ড লিখছে, আমি বানাই দিয়েছি যার সিনোনিম। এভাবে করতে এবার দেখি, দেখো তো মিল আছে কি না, কোনো মিল নাই। দেখো তোমার তার রিপোর্ট দেখে লিখে এখন আমার নতুন একটা রিপোর্ট হয়ে গেছে।
পরে দেখা যায় হয়তো বন্ধুর থেকে দেখে লেখে নিজে আবার মার্কস একটু বেশি পেয়ে গেছে, কারণ আমার তো মনে করি একটু আনকমন, কারণ এখানে ওয়ার্ডগুলো একটু অ্যাডভান্স লেভেলের, মানে জেনারেল ওয়ার্ড না, সেন্টেন্সগুলো একটু অ্যাডভান্স লেভেলের, অ্যাক্টিভ না লেখে আমি প্যাসিভ লিখছি, মানে মারাত্মক লেভেলের, বুঝো নাই? তো এগুলো হচ্ছে একটু বুদ্ধি না থাকলে টিকে থাকা খুব মুশকিল। বিজ্ঞানী র্যানো কী করছে, সে সালসের দিকে রেইনা তাকাইয়া তার সূত্রটাকে একটু করে বিকৃত করিয়া নিজের নামে চালাইয়া দিয়া ফেমাস হয়ে গেছে। আসো আমরা সেটা তোমাদেরকে এখন দেখাবো, বিশ্বাস করো সালস মানে হুবহু সালসেরটা। পার্থক্য কোন জায়গায়? সালসের সূত্রে বলছিল প্রেশার কনস্ট্যান্ট, সে বলে যে সে চিন্তা করলো, মনে করি বিজ্ঞানী রেনো, আমি এভাবে রেনে আছি, আমি বিজ্ঞানী রেনো, তোমরা রেনিও না, তোমরাও রেনো আমার দিকে, মানে তাকাও। সে চিন্তা করলো বয়েল বাবা যে কাজটা করছে, টি কনস্ট্যান্ট রেখে প্রেশার এবং ভলিউমের সম্পর্ক করছে। বিজ্ঞানী সার্লস বাবা যেটা করছে, উনি প্রেশার কনস্ট্যান্ট রেখে ভলিউম এবং টেম্পারেচারের সম্পর্ক প্রকাশ করছে। বিজ্ঞানী রেনো বললো আমি একটু রেনা দেখি, বাকি তো আছে একটা জিনিস ভলিউম কনস্ট্যান্ট, তাহলে নিশ্চয়ই রিলেশন করতে হবে প্রেশার আর টেম্পারেচারের মধ্যে সম্পর্ক করবে। উনি চিন্তা করলো আমি তো মনে করো খুব কমপ্লেক্স লেভেলের, বয়েলের কপি করে লাভ নাই, বয়েলের সূত্র বেশি সোজা, আমি সার্লসকে কপি করব। এই সেম এক্স্যাক্টলি সার্লস যে জায়গায় পি লিখছে উনি সেই জায়গায় বি লিখছে, সার্লস যে জায়গায় বি লিখছে উনি সেই জায়গায় পি লিখছে, সার্লস যে জায়গায় টি লিখছে উনি সেই জায়গায় টি লিখছে। আমাদের সাফিয়ের সূত্র মানে রেনোর সূত্র হয়ে গেছে। বিশ্বাস হয় না? তুমি বলি না না আমি বিশ্বাস করি না, তোমার বিশ্বাস করতে হবে। আসো আমি বই থেকে দেখে এটা একটু লিখি, রেনোর সূত্র বা চাপীয় সূত্র। আচ্ছা দেখে লেখার দরকার নাই, আমরা সরাসরি বলে দিই। চাপীয় সূত্র কি করতেছে দেখো, ভালো করে খেয়াল করো। এই বাবা কি বললো, বলে যে ওই আগে যেরকম বলছিল নির্দিষ্ট চাপের জায়গায় এবার হচ্ছে নির্দিষ্ট আয়তনে বা স্থির আয়তনে, এবার কি কনস্ট্যান্ট? আয়তন কনস্ট্যান্ট। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের, দেখো স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের এবার কি বাড়বে বলো তো? আগে তো মনে করো প্রেশার কনস্ট্যান্ট ছিল, তাপমাত্রার সাথে সাথে ভলিউম বাড়ছিল, এবার যেহেতু ভলিউম কনস্ট্যান্ট তাপমাত্রার সাথে সাথে কি বাড়বে? প্রেশার বাড়বে। সেম উনি বলল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে প্রেশার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে প্রেশার সেটা হচ্ছে পি নট। এবারে বলল 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বা কমলে তার প্রেশার 0 এর 273 ভাগের 1 ভাগ করে বাড়ে বা কমে। এবার বললো তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আগের মতো লিখবা যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশারটা হচ্ছে পি নট, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেশারটা হচ্ছে পি নট প্লাস পি নট বাই 273, 273 ভাগের 1 ভাগ বাড়ছে। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি নট প্লাস পি নট টু পি নট ডিভাইডেড বাই 273। সিমিলারলি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি নট প্লাস পি নট থিটা ডিভাইডেড বাই 273। এর মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে প্রেশারের ফর্মুলা হচ্ছে পি ইকুয়ালস টু পি নট প্লাস পি নট থিটা ডিভাইডেড বাই 273। একইভাবে আমাদের পি নটটা যদি কমন নিই তাহলে বলা যায় 1 প্লাস আমাদের থিটা ডিভাইডেড বাই 273। এবার যদি আমি লসাগু নিই পি নট ইন্টু 273 লসাগু, উপরে আসে 273 প্লাস থিটা। উনি কে তো বোকা, উনিও কেলভিনের মতো করে কি করছে, এই থিটাকে 273-এর সাথে যোগ করলে কি হয়ে যায়? কেলভিন স্কেলে হয়ে যায়। তখন এখান থেকে বললো পি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273, এটাকে লেখা যায় পি নট ডিভাইড বাই 273 ইন্টু টি।
তাহলে উনি কার মান পাইলো, ফি এর মান পাইলো। তাহলে অ্যাকচুয়ালি হুবহু আগের মতো উনি পাইছে ফি ইকুয়ালস টু ফি নট ডিভাইডেড বাই 273 ইন্টু টি। ফি নটটা কি কনস্ট্যান্ট না, এই যে ফি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইন্টু টি, এখান থেকে বলা যায় ফি ইজ প্রপোর্শনাল টু টি। এটাকেই আমরা বলি পরম স্কেলে চাপীয় সূত্র। আগের মতো সেলসিয়াস স্কেলে চাপীয় সূত্র, পরম স্কেলে চাপীয় সূত্র, এবং এটাকেই বলে গে-লুসাকের সূত্র। এর আগেরটাকে না, সালসের সূত্রটাকে না। আমরা গত ক্লাসে একটু ভুল হয়ে গেছিলো, হ্যাঁ ভুল হয়ে গেছিলো, মানুষ মাত্রই ভুল হয়ে গেছিলো। আমরা ওই সালসের সূত্রটাকে গে-লুসাক বলে ফেলছিলাম। না, গে-লুসাক হচ্ছে চাপীয় সূত্রটা, এটাকে আমরা বলি গে-লুসাকের সূত্র। পরীক্ষায় যদি গে-লুসাক আসে তোমরা চাপীয় সূত্রটা লিখে দিতে পারবে। পরম স্কেলে চাপীয় সূত্র যেটা প্রেশার টেম্পারেচারের সমানুপাতিক, এটাই হচ্ছে গে-লুসাকের সূত্র। প্রেশার টেম্পারেচারের সমানুপাতিক, এটাই হচ্ছে গে-লুসাকের সূত্র। কোন লুসাক? গে-লুসাক। এতটুকু বুঝছো কিনা? দেখছো কি হারামজাদা কপি করে বালাইছে। আরো কপি করছো তো। সে এখানে থামেনি, সে বলল এই যে আমার 1/273, যে আমাদের প্রেশার যদি মনে করো 1 একক রাখি, শুরুতে 1 একক মনে করো 1 অ্যাটমসফিয়ার রাখলাম, শুরুতে 1 একক প্রেশার রাখলে তখন তার তাপমাত্রা মনে করো প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রেশার বাড়ে 1/273 এই পরিমাণ। তাকে সে নাম দিয়েছে গামা ভি। আগে তো গামা ফি বলে দিছে, ফি মানে হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট, এবার সে বলতেছে ভলিউম কনস্ট্যান্ট, এটার মান হচ্ছে 1/273, তাও কিন্তু প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য। এবং এই গামা বিটাকে আমরা বলি স্থির আয়তনে। আগে ছিল আয়তন প্রসারণ, এবার হচ্ছে আয়তন যেহেতু কনস্ট্যান্ট, কিসের প্রসারণ হয়? চাপের প্রসারণ। এটাকে আমরা বলি স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ। স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ। স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ। কথা বুঝছো কিনা? দেখছ বিজ্ঞানী রেনো, বুঝছো, এটা আবিষ্কার করার পর সে মানে ভান ধরছে। যখন সবাই বলতেছে এই রেনো তুমি তো চার্লসকে কপি করছো, সে বলছে তুমি আমার দিকে রেনে দেখো, আমি কি গত 1 বছরে কি তুমি আমাকে দেখছো? আমি বাসার ভিতরে বন্দি ছিলাম, কাকতালীয়ভাবে মিলে গেছে। কেচা লাগা মেরা মাজেক। সে বললো আমি তো এই ঘরের ভিতর থেকে বের হইনি, তুমি কি আমাকে দেখেছো? আমি নিজে আবিষ্কার করেছি। চার্লস করে গেছে সেটা তার ব্যাপার, আমি তাকে কেন কপি করব? আমার মাথায় কি কিছু নাই? রেনে দেখো। ভাই বুঝছো নি? হ্যাঁ, আগে যেরকম গামা পি এর সংজ্ঞা দিয়েছিলাম, সেমভাবে তোমরা বই থেকে দেখে গামা ভি এর সংজ্ঞা দিবা, খাতায় সুন্দর করে নোট করে দিবা। কি ডেঞ্জারাস মানুষ তুমি দেখো না। এখন যদি আমি ইমু যখন বলি আমি হচ্ছি ইমু, তোমাদেরকে আজকে করে নতুন একটা সূত্র দিমু, তোমরা বলবা যে আপনি কোত্থেকে আইছেন। কিন্তু তাদেরকে বলার মতো কেউ ছিল না, কারণ এই আজকের যে তোমরা, তারাও ওই সময় ছিল না। তোমরা যদি সেই সময় থাকতা, এই রেনো কি এভাবে আবিষ্কার করতে পারতো? ফেসবুকে স্ট্যাটাস দিতা, রেনো বলে সূত্র আবিষ্কার করছে, এটা তো আমি কালকে রাতে স্বপ্নেও দেখেছিলাম, এটা তো আমি পরশু দিনে ভেবেছিলাম, আর রেনো নাকি বিজ্ঞানী হয়ে গেছে। ওই কারণ হচ্ছে এখন মনে করো আমার মতো একটা প্রতিভা চাইলেও কি সূত্র আবিষ্কার করতে পারে? এ তোমাদের জন্যই তো পারবো না। ওই কারণে আমাদেরকে বাসায় বসে করতে হয়। সা রে গা মা পা ধা নি সা 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 রে গা মা পা ধা নি সা। ও এগুলো আবার পড়াবো, সা রে গা মা পা ধা নি সা, এগুলো পড়াবো হচ্ছে আমাদের তরঙ্গ অধ্যায়ের মধ্যে। সেখানে তোমাদেরকে সঙ্গীতের গুণ পড়াবো। সঙ্গীত সবাই গে-লুসাককে নিয়ে এত মাতামাতি করতেছে কেন? তো তোমরা এত এরকম কেন? তার নাম রাখছে গে-লুসাক। তোমার নাম যদি রাখতো এই মনে করো
কি তোমার নাম মনে করো রহিম, তোমার নাম তোমার আম্মা যদি রাখতো মনে করো তোমার আম্মা গে রহিম, তো সমস্যা কি? এটা একটা নাম, তুমি কেন অন্যদিকে নিয়ে যাচ্ছ? অনেকে বলে এটা কপি, এটা কপি না, এটা মাস্টার কপি। আচ্ছা, তাহলে আশা করি এতটুকুর মধ্যে আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকার কথা না, নারী না, সমস্যা থাকার কথা না। এই নামটা সুন্দর সেটা আমিও জানি, আমাকে এতবার বলা লাগবে না। আচ্ছা, এবার আসি তাহলে আমরা মেইনলি যে চাপীয় সূত্র, এই চাপীয় যে সূত্রটা, এই চাপীয় সূত্র আবার আগের মতো এরকম আলাদা করে কেলভিন আর সেলসিয়াসের জন্য গ্রাফ আসে না, সেটা লাগবে না, কারণ কেলভিন তো অলরেডি সেটা দেখাই ফেলছে, আর নতুন করে এখন লাগবে না। এখান থেকে আমরা জানি ফি ইজ প্রপোর্শনাল টু টি, এটাকে চাপীয়ও বলতে পারি, গেলুসেকের সূত্রও বলতে পারি। এখান থেকে বলা যায় ফি ইকুয়ালস টু কে টি, এখান থেকে বলা যায় ফি ডিভাইড বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা আবার চাইলে গ্রাফ আঁকতে পারবো। কেমন গ্রাফ আঁকতে পারবো? যে আমরা গ্রাফ আঁকতে পারবো এরকম, যে আমরা এক্স অক্ষ বরাবর প্রেশার রাখলাম, ওয়াই অক্ষ বরাবর টেম্পারেচার, আবার এক্স অক্ষ বরাবর টেম্পারেচার, ওয়াই অক্ষ বরাবর প্রেশার। তাহলে আমি যদি এরকম রাখি তাহলে বলা যায় ফি ইকুয়ালস টু কেটি, ফি ইকুয়ালস টু কেটি। আবার আগের মতো গ্রাফ আঁকো, যে এক্স অক্ষ বরাবর আমরা কী রাখলাম? প্রেশার রাখলাম, এক্স অক্ষ বরাবর প্রেশার রাখলাম, আর ওয়াই অক্ষ বরাবর টেম্পারেচার রাখলাম। তাহলে আমরা এটাকে বলতে পারি কে, তাহলে ওয়াই ইকুয়ালস টু বলা যায় 1/k ইন্টু এক্স। এটাকে আমরা সুন্দর করে তুলনা করতে পারি ওয়াই ইকুয়ালস টু এম এক্সের সাথে, ওয়াই ইকুয়ালস টু এম এক্সের সাথে তুলনা করতে পারি। এর মানে এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। গ্রাফটা দেখতে এরকম হবে, এগুলো এমসিকিউতে আসে যে কোনটার গ্রাফ কেমন। এর হচ্ছে ফি ইকুয়ালস টু কেটি। তো আমরা এখান থেকে প্রেশার রাখলাম, পিটাকে রাখলাম ওয়াই অক্ষ বরাবর, আর টিটাকে রাখলাম এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু এম এক্সের মতো করে কল্পনা করতে পারি না, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাও মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে আমার এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কি বলো? বুঝতে পারছি না? যে আমাদের যদি চাপীয় সূত্র থেকে গ্রাফ আসে, এই দুইটা গ্রাফ আসতে পারে, আরও দুইটা গ্রাফ আসে সেটাও আমি দেখাচ্ছি, আরও দুইটা গ্রাফ আছে সেটাও আমি দেখাচ্ছি। যে এইদিকে প্রেশার বা টেম্পারেচার থাকুক, আর এইদিকে থাকবে ফি ডিভাইড বাই টি, এইদিকে থাকবে ফি ডিভাইড বাই টি। তো সালসের সূত্র তো আমরা পেয়ে গেছি, ফি ডিভাইড বাই টি অলওয়েজ কি? কনস্ট্যান্ট। যেহেতু ফি ডিভাইড বাই টি অলওয়েজ কনস্ট্যান্ট, এটা দেখতে এরকম হবে, এটা দেখতে এরকম হবে। এবং এখান থেকে আমরা চাইলে ফর্মুলা বানাইতে পারি যে ফি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু ফি টু ডিভাইডেড বাই টি টু, ফি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়ালস টু ফি টু ডিভাইড বাই টি টু। এগুলো আমরা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা হতে পারে সালসের সূত্রের মধ্যে ফর্মুলা। যদি আমাদের আরও বেশি হয় এরকম ফি ওয়ান বাই টি ওয়ান, ফি টু বাই টি টু, ফি থ্রি বাই টি থ্রি, পি ফোর বাই টি ফোর, এবার ফি এন ডিভাইড বাই টি এন হইতেই পারে। তো আমাদের ম্যাথ করার সময় শুধু দুইটা লাগবে, ফি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু ফি টু বাই টি টু। এতটুকু আমরা বুঝছি কিনা বলো? এতটুকু আমরা বুঝছি কিনা বলো? বুঝছো? আচ্ছা, এবার একটা স্পেশাল প্রবলেম পড়াইয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। একটি স্পেশাল প্রবলেম তোমাদেরকে পড়াবো, যেটা থেকে সৃজনশীল এবং বোর্ডে বলো অ্যাডমিশনে বলো সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এরকম একটা মানে একটা ম্যাথ, এটা হচ্ছে একটা ম্যাথের একটা ক্যাটাগরি। এই এক ক্যাটাগরির ম্যাথ প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর আসে। তো আমরা বেসিক থেকে যদি পুরোটা ক্লিয়ার করি তাহলে এই ম্যাথে প্রবলেম হবে না। এই দুইটা গ্রাফেই ওয়াই অক্ষ বরাবর ফি বাই টি ছিল, দুইটা গ্রাফে ওয়াই অক্ষ বরাবর ফি বাই টি ছিল, ওই কারণে এটা কনস্ট্যান্ট ছিল। তো তোমাদেরকে একটা, তাহলে আমরা ওভারঅল কী পাইলাম? তোমাদেরকে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে এই তিনটে সূত্র। যে বয়েলের সূত্র পাইছিলাম ফি ওয়ান বি ওয়ান ইকুয়ালস টু ফি টু ভি টু। তারপর হচ্ছে আমাদের সালসের সূত্র পাইছিলাম আমরা যে ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু ডিভাইডেড বাই টি টু। এরপর চাপীয় সূত্র পাইছিলাম ফি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান ইকুয়ালস টু ফি টু ডিভাইড বাই টি টু। তাহলে তোমরা যখনই দেখবা যে আমাদের এই সূত্রটা, দেখো বয়েলের সূত্র যখন দিচ্ছি তখন কিন্তু কি কনস্ট্যান্ট ছিল? টি কনস্ট্যান্ট। আবার যখন আমি সালসের সূত্র দিয়েছিলাম তখন কিন্তু ফি কনস্ট্যান্ট। আবার যখন আমি
এই যে আমরা চাপীয় সূত্র দিছি তখন কিন্তু বি কনস্ট্যান্ট, আর সবার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ভর মান হচ্ছে এম কনস্ট্যান্ট, সবগুলো নির্দিষ্ট ভরের জন্য প্রযোজ্য। এগুলো হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত যা পড়ছিলাম তার উপর বেস করে ফর্মুলা। এক্সামে তুমি দেখবা, এক্সামে তোমার ম্যাক্সিমাম ম্যাথগুলোতে যেগুলোতে হচ্ছে বয়েল, সালস আর রেনো ইউজ করা লাগে, সেগুলোতে তোমার এরকম থাকবে যে ফর এক্সাম্পল কোনো একটা ম্যাথের মধ্যে তোমাকে দেওয়া আছে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রেশার আর ভলিউম রিলেটেড, মানে তোমাকে শুধুমাত্র প্রেশার এবং ভলিউমের ইনফরমেশন দেওয়া আছে। আর প্রেশার এবং ভলিউমের ইনফরমেশন দেওয়া আছে মানে হচ্ছে তুমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট ধরে নিতে পারো যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে। একইভাবে ভলিউম আর টেম্পারেচারের ইনফরমেশন দেওয়া আছে, প্রেশার সম্পর্কে কোনো কিছু বলে নাই বাট স্থির বলে দিছে। একইভাবে এখানে হচ্ছে আমাদের প্রেশার এবং টেম্পারেচারের ইনফরমেশন দেওয়া আছে, ভলিউম সম্পর্কে কোনো কিছু বলে নাই অথবা ভলিউম স্থির বলে দিছে, তখন আমরা এগুলো করতে পারবো। যে অনেক সময় আমি এটা বলতেছি একটাই কারণে, অনেক সময় কিছু ম্যাথে দেখা যায় সরাসরি বললো না এটা কনস্ট্যান্ট, কিন্তু যখন এই রিলেটেড কোনো ইনফরমেশান নাই তখন তোমার সুবিধার্থে তুমি এটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে ম্যাথ করতে পারবা। অর্থাৎ তুমি দেখবা প্রেশার এবং ভলিউমের ইনফরমেশন থাকলে বয়েল করবা, ভলিউম এবং টেম্পারেচারের ইনফরমেশন থাকলে তুমি এই যে সালসের সূত্র করবা, প্রেশার এবং টেম্পারেচারের ইনফরমেশন থাকলে তুমি রেনো করবা। এবার তুমি আমারে প্রশ্ন করতে পারো, ভাইয়া এই দুইটার ইনফরমেশন থাকলে এটা করব, এই দুইটার ইনফরমেশন থাকলে এটা করব, এই দুইটার ইনফরমেশন থাকলে এটা করব। যদি তিনোটা ইনফরমেশন থাকে তখন কি করব? কোনো ম্যাথকে এমন থাকতে পারে তিনটেই ইনফরমেশন দিবে থাকতে পারে, এবং তিনটে ইনফরমেশন দিলে তিনোটাই চেঞ্জ হয়। তার জন্য কী সূত্র সেটা আমরা আগামী ক্লাসে জানবো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে, বাট আজকে জানবো না। আজকে আমরা শুধুমাত্র বয়েলের সূত্রের একটা ম্যাথ করব, এমন একটা ম্যাথ করব আশা করতেছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা যদি দাও তাইলে এই ম্যাথটা তোমাদের এই অধ্যায় যাদের আছে কখনো না কখনো এই ম্যাথটা সৃজনশীলে পাবা, মানে কখনো না কখনো তুমি এই ম্যাথটাই পাবা, যে ম্যাথটা করাবো এই ম্যাথটাই পাবা। এ কোথায় টি/টি লিখছিলাম? একটাই ম্যাথ করাবো, একটাই ম্যাথই আসবে। দেখো আগে আমাকে একটা কথা বলো তোমরা, আগে আমাকে একটা কথা বলো। মনে করো কোনো একটা পাত্র এতটুকু পর্যন্ত তরল পদার্থ আছে, এখানে আমাদের কি তরল পদার্থ আছে, এটার যে হাইট এটা হচ্ছে এইচ। তাহলে এই পয়েন্টে যে প্রেশার পি ইকুয়ালস টু এইচ রো জি, এটা তোমরা জানো কি না? একইভাবে তুমি যদি চাও যে না তুমি এই পয়েন্টে এই জায়গায় প্রেশার বের করবা, তাহলে তোমার এখানে এই হাইটটা মনে করো হচ্ছে তোমার এইচ প্রাইম, তখন এটা হবে এইচ প্রাইম রো জি। এর মানে তোমার পি ইকুয়ালস টু এইচ রো জি, এটা হচ্ছে তরলের কারণে কোনো একটা পৃষ্ঠের মধ্যে প্রেশারটা, সেই প্রেশারটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি তার হাইটের উপর। হাইটটা কোথায় কাউন্ট করা হয়? পৃষ্ঠ থেকে। হাইটটা কোন থেকে কাউন্ট করা হয়? পৃষ্ঠ থেকে। তুমি যখন এই জায়গায় প্রেশার বের করবা পৃষ্ঠ থেকে, এটা হচ্ছে এইচ। তুমি যদি এইখানে প্রেশার বের করো পৃষ্ঠ থেকে এতটুকু হচ্ছে এইচ, তুমি যদি এখানে প্রেশার বের করো পৃষ্ঠ থেকে এতটুকু হচ্ছে এইচ। এবার আমি যদি বলি সাগর, এটা হচ্ছে সাগরের তলদেশ, সাগরের তলদেশে যদি প্রেশার বের করি, সাগরের উচ্চতা যদি এইচ হয়, এখানে আমার প্রেশার হবে পি ইকুয়ালস টু এইচ রো জি। অনেকে বলতে পারো ভাইয়া এটা তো একটা পাত্র আর এটা তো আমাদের অসীম পরিমাণ পানি আছে, তাহলে প্রেশারের ক্ষেত্রে সূত্র চেঞ্জ হবে না, কারণ প্রেশার কিন্তু পানি কতটুকু অংশ জুড়ে আছে সেটার উপর নির্ভর করে না। এই যে প্রেশারটা শুধুমাত্র হাইটের উপর ডিপেন্ড করে। পানি কতটুকু, পানি কি আমাদের এতটুকু অংশে জুড়ে আছে নাকি এর থেকে বেশি নাকি বিশাল, এতটুকু এগুলোর উপর ডিপেন্ড করে না। এই প্রেশারটা ডিপেন্ড করে শুধুমাত্র কতটুকু হাইট পর্যন্ত পানি আছে। তুমি যে পয়েন্টে প্রেশার বের করবা তার চারপাশে কি আছে দেখার দরকারই নেই, সেখান থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত হাইট কত এই হাইটের উপর ডিপেন্ড করে। আর রো হচ্ছে এখানে যে তরল আছে সেই তরলের ঘনত্ব, আর জি মানে হচ্ছে তোমরা জানো অভিকর্ষজ ত্বরণ। এটা তোমরা জানো কি না? এই সূত্র তোমরা জানো কি না?
এই সূত্র তোমরা জানো কি না? এই সূত্র তোমরা জানো কি না বলো? 9-10 পড়ে আসছো এই সূত্রটা। ফি ইকুয়ালস টু এইচ রো জি, এই সূত্র আমরা জানি কি না? হ্যাঁ, এটা আমাদের অ্যাসিডে থাকার কথা। এই ফি ইকুয়ালস টু এইচ রো জি, এটা আমাদের ইন্টারমিডিয়েটে নাই, এটা শুধুমাত্র অ্যাসিডে ছিল। ফি ইকুয়ালস টু এইচ রো জি, আমাদেরকে এখন এটা করতে হবে। তো আসো আমরা এটা করার জন্য একটু ভালো করে তোমাদেরকে কিছু জিনিস জেনে রাখতে হবে। এটা করার জন্য আমাকে একটু ভালো করে বুঝতে হবে। সেটা দেখো যে আমরা, এটা হচ্ছে আমাদের সাগরের পৃষ্ঠ। আমি বুঝার সুবিধাতে এবার বাঁকা করে দিলাম। এটা হচ্ছে সাগরের পৃষ্ঠ, সাগরের পানির পৃষ্ঠ, সাগরের প্রাণীর পৃষ্ঠ হচ্ছে এটা। আর এটা হচ্ছে সাগরের তলদেশ, এটাকে আমরা বলতেছি সাগরের তলদেশ। তাহলে এটা হচ্ছে সাগরের পৃষ্ঠ, এটা হচ্ছে সাগরের তলদেশ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে একটা মনে করো বেলুন রাখলাম, এখানে একটা বেলুন রাখলাম, এখানে একটা বেলুন রাখলাম। এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে হবে। এখানে একটা আমরা বেলুন রাখলাম। আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো, সাগরের তলদেশ থেকে আমি বেলুনটাকে ছেড়ে দিলাম, এই বেলুনটা ছেড়ে দিলে সে আস্তে আস্তে আমাদের সাগরের পৃষ্ঠে আসবে। আচ্ছা আমাকে বলো তো, সাগরের পৃষ্ঠে আসার পর বেলুনটা যেমন আছে তেমনই থাকবে, নাকি সংকুচিত হয়ে যাবে, নাকি প্রসারিত হয়ে যাবে? একটু আমাকে কমেন্টে আনসার দাও। মানে এই ম্যাথের কনসেপ্টটি এটা, যে বেলুনের মাধ্যমে সাগরের উচ্চতা নির্ণয়। তোমরা একটু আমাকে আনসার দাও। এই কেমন মানুষ যে কেন মেসেঞ্জারে কল দেয় আমি বুঝি না। মেসেঞ্জারে কল দেওয়ার সময় অবশ্যই পারমিশন নেওয়া উচিত, কারণ অ্যাকচুয়ালি মেসেঞ্জারে যে কেউ কল দিতে পারে, ক্লাস নিতে একটু প্রবলেম হয়ে যায়। এই তোমাদের প্রবলেম হচ্ছে কোনো সাউন্ড আর ভিডিওতে? এই যে বেলুন নিয়ে চলে আসছে। এটাকে যদি তুমি সাগরের নিচে রাখো, হ্যাঁ, তাহলে তার আয়তন যেটা থাকবে, সাগরের তলদেশ থেকে উপরে উঠে আসলে এর আয়তন কি সেম থাকবে, নাকি বাড়বে না কমবে? তুমি দেখো যে অ্যাকচুয়ালি তুমি তার সারাউন্ডিংস বিবেচনা করো। আমি যদি তোমাকে বলি, দেখো বাইরে থেকে এই বেলুনের উপর আমি যত বেশি প্রেশার ক্রিয়েট করব, এই বেলুনটা তত সংকুচিত হবে। এই বেলুনের উপর প্রেশার আমরা যত কম ক্রিয়েট করব, এই বেলুনটা তত প্রসারিত হবে। আচ্ছা আমি যদি তোমাকে বলি, তোমরা নিজেরাই আনসার খুঁজে পাবা। আমি যদি তোমাকে বলি আমার এটা হচ্ছে সাগর, দেখো আমি যদি বলি এটা হচ্ছে সাগর, এই সাগরের এখানে এই পয়েন্টে প্রেশারকে নাম দিলাম ফি1, এই পয়েন্টে প্রেশারকে নাম দিলাম ফি2, এই পয়েন্টে প্রেশারকে নাম দিলাম ফি3, এই পয়েন্টে প্রেশারকে নাম দিলাম হচ্ছে ফি4। সাগরের তলদেশে প্রেশার সৃষ্টি হয় কেন? অবশ্যই তরলের জন্য, সাগরের পানির জন্য।
তাহলে এই P1 P2 P3 P4 এর মধ্যে কে সবচেয়ে বড়? P1 P2 P3 P4 এর মধ্যে কে সবচেয়ে বড়? অবশ্যই আমাদের P1 P2 P3 P4 এর মধ্যে অবশ্যই আমাদের P1 সবচেয়ে বড়, P2 আর একটু ছোট, P3 আরও ছোট, P4 আরও ছোট। এর মানে বেলুন যখন আমাদের এই পজিশনে ছিল তার উপর সাগরের পানি সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট করছিল, আর কোনো একটা বস্তুকে তুমি যত বেশি প্রেশারে রাখবা সে তত সংকুচিত থাকবে। বেলুনটা যখন আরেকটু উপরে উঠে আসলো, বর্তমানে তার উপর প্রেশার কমে গেছে, প্রেশার কমে গেলে আয়তন বেড়ে গেল। বর্তমানে বেলুনটা আরও উপরে উঠলো, প্রেশার আরও কমে গেল, বেলুনের আয়তন আরও বেড়ে গেল। বেলুনটা পৃষ্ঠে উঠে আসলো, প্রেশার আরও কমে গেল, আয়তন আরও বেড়ে গেল। এর মানে যতই নিচ থেকে উপরের দিকে যাবা চাপ কমবে বেলুনের উপর তরল কর্তৃক প্রদত্ত চাপ কমবে, বেলুনের উপর তরল কর্তৃক প্রদত্ত চাপ কমে যাবে। আর চাপ কমে গেলে যার কারণে যতই উপরের দিকে যাবে আয়তন বাড়বে। আর আয়তন বাড়বে মানে হচ্ছে সাগরের তলদেশ থেকে উপরে গেলে কোন একটা বেলুন সে প্রসারিত হবে। বলো কথা ক্লিয়ার কিনা? সে যখন সাগরের তলদেশ থেকে উপরে উঠে যাবে, তাহলে আমাদের যতই সে উপরের দিকে উঠবে প্রেশার তত সবচেয়ে কমতে থাকবে। কেন? তরল কর্তৃক প্রদত্ত চাপ কিন্তু তরলের উচ্চতার উপর নির্ভর করে। আর বেলুন যখন সাগরের পৃষ্ঠে অবস্থান করবে তখন কিন্তু এই তরলগুলা বেলুনের উপর কোনো প্রেশার ক্রিয়েট করতে পারতেছে না। এর মানে তার উপর প্রেশার এখন সবচেয়ে কম, তরল দ্বারা প্রযুক্ত প্রেশার নাই, যার কারণে বেলুনের উপর প্রেশার কমে গেলে তার ভলিউম বেড়ে যাবে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। তাহলে আমরা বললাম নিচ থেকে উপরের দিকে বেলুনের আয়তন বেড়ে যাবে। এর মানে বেলুন প্রসারিত হয়ে যাবে। এতটুকু কথা ক্লিয়ার কিনা? একটা করে ক্লিয়ার করব, কারণ আমি বলছি এই ম্যাথটাই আসবে। এই ম্যাথের ইন অ্যান্ড আউটার সব কিছু না বুঝলে আবার কষ্ট হয়ে যাবে। একটু বুঝছি কিনা? হ্যাঁ, ছুটি দিব, আমরা ম্যাথটা করাইনি। খুবই জোস একটা ম্যাথ। এর মানে বেলুন আমার এতটুকু হয়ে গেল। তাহলে আমি ধরে নিলাম সাগরের তলদেশে বেলুনের আয়তন হচ্ছে V1 আর সাগরের পৃষ্ঠে বেলুনের আয়তন হচ্ছে V2। সাগরের তলদেশে বেলুনের আয়তন হচ্ছে V1, সাগরের পৃষ্ঠে বেলুনের আয়তন হচ্ছে V2। এবার আসি প্রেশার। আমাকে বের করতে হবে সাগরের যে হাইট, এই সাগরের হাইটটা কত। যদি সাগরের তলদেশ থেকে একটা বেলুনকে উপরে আনার কারণে বেলুনটার আদি আয়তন আর শেষ আয়তন বলে দিবে, তোমাকে সাগরের হাইট বের করতে হবে। এবার আমি একটা কথা বলি। এটা আমরা বুঝছি কেন বাড়বে। আচ্ছা, আমাকে বলো তো, এখানে থাকা অবস্থায়, সাগরের পৃষ্ঠে থাকা অবস্থায় বেলুনকে কেউ চাপ দেয় কিনা, বেলুনের উপর কোনো প্রেশার আছে কিনা? আগে আমাকে দেখি তোমরা এই প্রশ্নে আনসার দাও। বেলুনটা যখন সাগরের পৃষ্ঠে, তার উপর কোনো প্রেশার আছে কিনা? যদি প্রেশার থাকে তাহলে সেই প্রেশারটা কে দিচ্ছে? বিবি মরিয়ম, আনসার সঠিক, বাতাস। দেখো, সাগরের পৃষ্ঠে কিন্তু বাতাস আছে, আমাদের বায়ুমণ্ডলের একটা চাপ আছে। এই বায়ুমণ্ডলীয় চাপ যেটা, এই চাপটা তো আমাকে কাউন্ট করতে হবে। তাহলে দেখো, আমাদের এখানে আমরা যদি বলি ভাই আমাদের এইখানে কি আছে? ওয়াটার আছে। আর যদি আমি বলি ভাই এখানে কি আছে? এখানে ভাই যেটা আছে সেটা হচ্ছে এয়ার। এই এয়ার প্রেশার যেটা, এটা অবশ্যই থাকবে।
তাহলে দেখো বেলুন যখন সাগরের পৃষ্ঠে তার উপর যে চাপটা কাজ করতেছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। আর যখন বেলুন সাগরের তলদেশে তখন কিন্তু তার উপর চাপ হচ্ছে বায়ু প্লাস পানি। এখন তুমি আমাকে বলবা, এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে, ভাই বেলুন যখন সাগরের তলদেশে আছে তখন কি ভাইয়া বাতাস কি তার উপর কোনো চাপ প্রয়োগ করতেছে? তার আনসারটা আমি দিচ্ছি। দেখো দেখো আমার এই হাতের উপর কে চাপ প্রয়োগ করতেছে? এই মানি ব্যাগটা। এখন আমি যদি বলি এই বস্তুটা, এবার যদি আমি বলি আমার হাতের উপর কে চাপ প্রয়োগ করতেছে? এই বস্তুটা। এবার আমি যদি বলি আমার হাতের উপর এখন কে চাপ প্রয়োগ করতেছে? বস্তুটাও, মানিব্যাগটাও করতেছে, বস্তুটাও করতেছে। এর মানে দেখো উপরে যেহেতু বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল অলওয়েজ প্রেশার ক্রিয়েট করতেছে। সে যখন পৃষ্ঠে আসে সেখানে শুধু বায়ুমণ্ডলীয় চাপ, আর সে যখন নিচে আসে সেখানে বায়ুমণ্ডলীয় চাপও আছে, পানির প্রেশারটাও আছে, পানির প্রেশারটাও আছে। হ্যাঁ, এবার তাহলে আমি ধরে নিলাম এই জায়গায় এই পজিশনে প্রেশার হচ্ছে P1 আর এই পজিশনে প্রেশার হচ্ছে P2। অর্থাৎ সে যখন পৃষ্ঠে আসে তখন প্রেশার হচ্ছে P2, সে যখন নিচে আসে তখন প্রেশার হচ্ছে P1। তো আমি ধরে নিলাম P2 মানে কি? বায়ুমণ্ডলীয় চাপ। তো বায়ুমণ্ডলীয় চাপটাকে আমি P ধরে নিলাম, এবং বায়ুমণ্ডলীয় চাপ তোমরা এটা জানো, মুখস্থ জানো, P = 101325 প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার বলি, অথবা এটাকে অনেকে বলে P হচ্ছে 10⁵ প্যাসকেল বলে, মানে সুবিধার জন্য আমাদের 10⁵ প্যাসকেল বলে অনেকে সুবিধার জন্য। তাহলে প্রকৃত মানটা হচ্ছে 101325 প্যাসকেল। এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, এটা হচ্ছে ঠাড়া মুখস্থ, তোমরা 9-10 থেকে এটা মুখস্থ জানো, ঠাড়া মুখস্থ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপটা পরীক্ষায় দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকলে মুখস্থ লিখবা, থাকলে আসে। এবার যখন নিচে প্রেশারটা দেখো, সাগরের তলদেশে প্রেশারটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রেশার P তো আছে, প্লাস তরলের প্রেশার আছে না? এই বলো তো তরল কি পরিমাণ প্রেশার এটার উপর দিচ্ছে? অবশ্যই ভাইয়া H ρg পরিমাণ প্রেশার দিচ্ছে, কারণ তরল কর্তৃক প্রদত্ত প্রেশার = H ρg। তরল কর্তৃক প্রদত্ত প্রেশার H ρg, তরল কর্তৃক প্রদত্ত প্রেশার H ρg। তাহলে দেখো আমাদের বেলুনের আয়তন V1 নিচে থাকা অবস্থায়, উপরে থাকা অবস্থায় V2। তারপর হচ্ছে নিচে থাকা অবস্থায় প্রেশার হচ্ছে বায়ুমণ্ডলের প্রেশার প্লাস পানির প্রেশার হচ্ছে H ρg, আর উপরে থাকা অবস্থায় শুধু বায়ুমণ্ডলের প্রেশার। এবার পরীক্ষায় তোমাকে বলা হবে কি বলা হবে? দেখো এরকম, সাগরের তলদেশ থেকে একটি বেলুন পৃষ্ঠে আসায় এর আয়তন n গুণ হলো, n লিখলাম একটা এই কারণে, পরীক্ষায় 2 গুণ বলতে পারে, 3 গুণ বলতে পারে, 4 গুণ বলতে পারে, আমরা এখান থেকে একটা শর্টকাটও শিখে ফেলবো। তাহলে আয়তন n গুণ হলো। তাহলে আমি যদি V1 এর মানটাকে V ধরি, V2 এর মানটা নিশ্চয়ই NV। এতটুকু বুঝছে কিনা? আমি V1কে যদি V ধরি, সাগরের তলদেশে আয়তন ছিল B, উপরে উঠার আসার কারণে আয়তনটা হয়ে গেছে n গুণ, কত গুণ? n গুণ, তাহলে NV হয়ে গেল। তাহলে বিজ্ঞানী বয়েলের সূত্র দেখতে পাচ্ছ এখানে ইনফরমেশন কার কার আছে? প্রেশার এবং ভলিউমের। তাহলে প্রেশার এবং ভলিউমের ইনফরমেশন আছে মানে বয়েলের সূত্র আমরা জানি P1 B1 = P2 V2। বাকিটা আমি করব, আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার হলে অলমোস্ট আমাদের ম্যাথ শেষ। বেসিকটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। সাবরিনা আক্তার অন্তরব, আচ্ছা বেলুন ফুলানো থাকলে সাগরের তলদেশে কেমনে থাকে? তুমি একটা বেলুনকে, এই যে মনে করে এই বলটাকে তুমি পুকুরের পানিতে ডুবাইতে পারবে না, কষ্ট হবে আর কি।
ডুবাইতে পারবে না, এরকম ডুবাইলো আর কি। অথবা এরকম হইতে পারে না, একটা বেলুনকে সাগরের তলদেশে যাইয়া বাতাস দিল, সাগরের তলে নিয়ে বেলুনটাকে বাতাস দিল, ফুস করলো, তার আয়তনটা মেজারমেন্ট করলো, এরপর ছেড়ে দিলে তো বেলুনটা উপরের দিকে উঠে যাবে। পৃষ্ঠে যখন আসলো তখন তার আয়তন মেজারমেন্ট করলো, এরপর এটার মধ্যে কম্পেয়ার করলো। সাবরিনা আক্তার অন্তরা, পানি ঢুকবে না, আমি পানি ঢুকাচ্ছি না। দেখো আমরা তো আর একটা বেলুন নিয়ে সাগরের তলে চলে যাব না, এগুলো তো ম্যাথ, মানে আমাদের বোঝার জন্য আমরা তো আর বেলুন নিয়ে সাগরের তল দেশে চলে যাব না। দেখো তাহলে আমি ওভারঅল ব্যাপারটা তোমাদেরকে সুন্দর করে বলি। দেখো একটা বেলুন সাগরের তলদেশে আছে, এটা পৃষ্ঠে উঠে আসলে আয়তন বেড়ে যাবে। তোমাদের প্রশ্নের মধ্যে বলে দিবে সাগরের তলদেশ থেকে একটা বেলুন উপরে ওঠার কারণে তার আয়তন এত গুণ হলো, 2 গুণ হলো, 3 গুণ হলো, 4 গুণ হলো, আমি ধরে নিলাম n গুণ। তাহলে সাগরের তলদেশে আয়তনকে ধরে নিলাম v, উপরে উঠে আসলে আয়তনটা হয়ে গেল nv। এবার তোমাকে বলবে সাগরের উচ্চতা নির্ণয় করো। তো এখানে যদি তুমি প্রেশারের কথা চিন্তা করো, এই বেলুনের উপর যখন পৃষ্ঠে আসে তখন প্রেশার শুধুমাত্র বায়ুমণ্ডলের প্রেশার, সেটা আমাদের মুখস্থ আছে, আর না হয় দেওয়া থাকবে। আর যখন বেলুনটা সাগরের তলদেশে তখন তার উপর 2টা প্রেশার আছে, একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রেশার প্লাস আরেকটা হচ্ছে পানির প্রেশার H rho G। শেষ, P1 V1 P2 V2। এবার মান বসালে আনসার শেষ, মান বসাবো, আনসার শেষ। P1 এর মান কত? P1 এর মান হচ্ছে P প্লাস H rho G ইন্টু B1 এর মান কত? B1 এর মান হচ্ছে V। P2 এর মান কত? P। B2 এর মান কত? NV। এখান থেকে একটু দেখো তো আমাদের n কাটা যায় কি না, সরি n না, BV কাটা যায় কি না? অবশ্যই যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না P প্লাস H rho G ইকুয়ালস টু NP বলা যায়। কার মান বের করবা? H এর মান। তাহলে H rho G ইকুয়ালস টু হচ্ছে NP মাইনাস P বলা যায়। তাহলে আমরা H ইকুয়ালস টু আমরা বলতে পারি, এখান থেকে আমরা যদি বলি n-1 ইন্টু P, সমস্যা তো নাই, আর নিচে হচ্ছে rho G। এটা হচ্ছে সাগরের উচ্চতা। পরীক্ষায় কী কী দেওয়া থাকবে তোমরা এই জিনিসটা মুখস্থ রাখবা MCQর জন্য। MCQর জন্য এটা একটা শর্টকাট, এটা MCQর জন্য একটা শর্টকাট, MCQর জন্য একটা শর্টকাট, আর রিটেনের জন্য পুরোটা করতে হবে। এবার একটা জিনিস বলে রাখি, কোনটা জিনিসের মান কি? H মানে হচ্ছে সাগরের উচ্চতা, n মানে হচ্ছে বেলুনটা সাগরের তলদেশ থেকে উপরে উঠে আসার কারণে কত গুণ হলো, P মানে হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রেশার, রো মানে হচ্ছে তরলের ঘনত্ব, সাগরের পানির ঘনত্ব যদি দেওয়া না থাকে 1000 ধরবা, দেওয়া থাকলে যেটা আছে সেটা, জি এর মান 9.8, দেওয়া না থাকলে, দেওয়া থাকলে যেটা দেওয়া থাকবে সেটা, ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। এভাবে তুমি যে কোনো ম্যাথ করতে পারবা। তাহলে ওভারঅল হচ্ছে এটাই হচ্ছে আমাদের ব্যাপারটা। এই কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো, কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। আচ্ছা, অনেকে এখন হয়তো বলবা যে ভাইয়া এটা একটা ম্যাথ করে দেখান। আমি 5 মিনিটের মধ্যে একটা ম্যাথ করে দেখাচ্ছি। আমি কোয়েশ্চেনটা তুলি, তোমরা নিজেরাই করতে পারবা। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমি যখন কোয়েশ্চেনটা তুলবো, আমি যখন তুলতেছি তোমরা খাতায় ম্যাথটা করতে থাকো। মানে আমি কোয়েশ্চেন তুলবো, কোয়েশ্চেন দেখে তুমি ম্যাথ করতে থাকো। আমি কোয়েশ্চেন তুলবো, কোয়েশ্চেন দেখে দেখে তুমি ম্যাথ করতে থাকো। এরপর আমার সাথে মিলাবা, কোনো হ্রদের তলদেশ থেকে কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায়, দেখো এটা শুধু বেলুন হবে তা না, কিন্তু এটা বায়ু বুদবুদ হইতে পারে। সাগরের তলদেশে একটা বুদবুদ সৃষ্টি হলো, বায়ু বুদবুদ, সেটা উপরে উঠে আসলো, যে কোনো প্রশ্ন হতে পারে। সাগরের তলদেশ থেকে পানির উপরিতলে আসায়
সাগরের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন, একটি সাগরের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন, একটি বায়ু বুদবুদের আয়তন, একটি বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়। একটি বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়। এবার তোমাকে বলা হলো বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হলে বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হলে এত হলে হ্রদের গভীরতা কত? কে কি করতে পারছো? হ্রদের গভীরতা কত? হ্রদের গভীরতা কত? হ্রদের গভীরতা কত? মাহির নানজিব চৌধুরী ভাই, উপরে উঠতে তো ফেটে যাবে। দেখো, ফেটে যাওয়ার কথা তোমাকে এখানে বলে নাই, তোমাকে বলেই দিয়েছে নিচ থেকে উপরে উঠে আসছে। সো তুমি ফাটার কথা চিন্তা করার দরকার নেই। পরীক্ষা ফাটার মেয়ে তো আসতে পারে, যে পরীক্ষা বলতে পারে সে যদি এই পরিমাণ প্রেশার সহ্য করতে পারে, সে যদি এই পরিমাণ প্রেশার সহ্য করতে পারে, তাহলে সে ফাটবে কি ফাটবে না, এই ধরনের মেয়েও থাকতে পারে। সেটা আমরা দেখবো না আস্তে আস্তে, সমস্যা নেই। সেটা আমরা আস্তে আস্তে দেখতে পারো, সমস্যা নেই। আমরা তো মাত্র শুরু করলাম বেসিকটা। তুমি দেখো, তোমরা চিন্তা করতে পারো বেলুন ফাটবে কি না, পানি ডুববে কি না। আমরা তো ম্যাথ করার সময় আমরা বলে দিচ্ছি যে আমার বেলুনটা 5 গুণ হয়েছে, এর মানে বেলুন ফাটার কথা তো তারা বলে নাই। এর মানে তোমাকে প্রাইমারি লেভেলে চিন্তা করতে হবে বেলুনটা ফাটে নাই, ফাটলে তোমাকে এই ম্যাথ দিত না। হ্যাঁ, অনেকে বের করছো 40.8। যারা 40.8 বের করছো তাদের সবার আনসার সঠিক। তাহলে আমি দেখি, আমি একটু দ্রুত করে ফেলি। কোনো হ্রদের উপরিতল থেকে উঠে আসায় এই যে 5 গুণ হলো, এর মানে n এর মান হচ্ছে 5। তাহলে আমি যদি বলি এই যে তলদেশে আয়তন হচ্ছে V1, তলদেশে প্রেশার হচ্ছে P1, উপরে আয়তন হচ্ছে V2, উপরে প্রেশার হচ্ছে P2। তাহলে আমরা বলা হলো 5 গুণ, তাহলে নিচে আয়তনকে ধরলাম B, উপরে উঠে আসলে সেটা হয়ে যাবে 5B। উপরে প্রেশার হচ্ছে P, নিচে প্রেশার হচ্ছে P প্লাস H রো G, শেষ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি P1 B1 = P2 B2। এখন দেখো, ম্যাথ কিন্তু খুবই সোজা এবং ছোট, কিন্তু বেসিকটা বুঝাইতে আমার একটু সময় লাগছিল। এখন তোমার আর কষ্ট হবে না। তাহলে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে P প্লাস H রো G। তারপর হচ্ছে ভাইয়া রো G ইন্টু B1 এর মান কত? B1 এর মান 5B। P2 এর মান কত? P2 এর মান হচ্ছে P। B2 এর মান হচ্ছে কত? সরি, B1 এর মান হচ্ছে V, আর V2 এর মান হচ্ছে 5B। B চলে যাবে, P প্লাস H রো G = আমরা পাচ্ছি 5P। তাহলে আমরা এখান থেকে H রো G = আমরা পাচ্ছি 5P মাইনাস P, মান হচ্ছে কত? 4P। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি H = 4P ডিভাইড বাই রো G। এবার একটু দেখো, 4P, P এর মান হচ্ছে 10⁵, রো এর মান হচ্ছে 1000, যেহেতু দেওয়া নেই, এটা মান হচ্ছে 9.8। ক্যালকুলেশন করলে তোমরা পাবে হচ্ছে 40.82 মিটার। এটা হচ্ছে সাগরের গভীরতা। এবার তুমি যদি বলো ভাই এই ম্যাথটাই আমার এমসিকিউতে আসলো, তখন তো আমার এত বড় ম্যাথ করার কোনো দরকার নেই। না ভাই, কোনো দরকার নেই। তখন তুমি করবা হচ্ছে H = n-1 ইন্টু P ডিভাইড বাই রো G। দেখো তো মিলে কি না? আমাদের n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে 5। তাহলে 5 - 1 ইন্টু P ডিভাইড বাই রো G, এর মানে 4P ডিভাইডেড বাই রো G। দেখো তো সেটাই আসছে কি না? 4P ডিভাইড বাই রো G এটাই আসছে কি না? দেখছো, এভাবে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। মানে এমসিকিউতে আসলে শর্টকাট করব, আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এটা তো অবশ্যই মাথায় রাখতে হবে শর্টকাটটা, আর রেগুলারলি আসলে আমরা এটা ব্যবহার করব। শেষ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা আজকে অনেকটুকু পড়ছি, আসলে অনেক কিছুই পড়া হয়েছে আজকে। তো আগামী ক্লাসে হচ্ছে আমরা আদর্শ গ্যাসের আরও কিছু জিনিস পড়ব। এরপর আমরা অনেকগুলো ম্যাথও করতে পারবো। ওকে, তাহলে তোমরা একটু জিনিসগুলো খুব ভালো করে পড়ে ফেলবে। আজকের ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা বইয়ের বিভিন্ন জায়গায় বয়েল, চার্লস এবং রেনোর সূত্রের যে ম্যাথগুলো, সেগুলো তোমরা একটু কষ্ট করে ফেলবা, মানে সেগুলো তোমরা করে ফেললে ভালো। হ্যাঁ, সেগুলো তোমরা করার ট্রাই করবা, প্র্যাকটিস করবা, তাইলে তো সুবিধা হবে।
ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।